আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এক নতুন কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম দ্য নাইস গাই। এপিসোডের শুরুতেই আমরা আমাদের মেইন হিরো সিওকজুলকে দেখি, যে আহত অবস্থায় মেট্রোতে ছিল। তারপর সে সিটে বসে পড়ে এবং তার সামনে একটি ছোট্ট মেয়েকে দেখে। এরপর আমরা আমাদের হিরোইন মি ইয়ংকে দেখি, যে তার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। তারপর সংচুল সেখানে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিকঠাক আছে, চলো যাই। এরপর সে বাসে উঠে তার জিনিস রাখে, কিন্তু হঠাৎ বাসে এক লোক আসে এবং তাকে ছুরি মেরে পালিয়ে যায়। সংচুল তখন নিচে পড়ে যায়। সবাই চিৎকার করতে থাকে। মিয়ং দেখতে আসে কি হয়েছে। সে সংচুলকে নিচে পড়া অবস্থায় পায়। সংচুল তখন বলে সে একজন লেখক হতে চেয়েছিল, কিন্তু তা হতে পারেনি। এরপর আমরা দেখি তার অতীতের জীবন এবং কিভাবে সে এই অবস্থায় পৌঁছেছে। আমরা দেখি সংচুল একটি সেন্টারে ছিল, যেখানে সবাই তাদের কবিতা পড়ছিল। সেও সামনে এসে নিজের কবিতা পড়ে। যদিও কবিতা এতটা ভালো ছিল না, তাও অনেকে সেটি পছন্দ করে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন এক লোক তাকে বলে, তোমার কবিতা ভালো লেগেছে। তারপর সেই লোক এক মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো সে জীবন লিড করার জন্য কি করে? মহিলাটি উত্তর দেয়, আমি শুনেছি সে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। কিন্তু লোকটি বলে, না, সে একজন গ্যাংস্টার। পরে সংচুল বাইরে বের হয়। তার এক বন্ধু, যে পুলিশ ছিল, তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুই কোথায়? সংচুল তখন মিথ্যা বলে, আমি অফিসে আছি। তখন তার বন্ধু বলে, আমি তোর বাসায় যাচ্ছি। তারপর ফোন কেটে দেয়। পরে সংচুলের বস সাঙ্গল তাকে ফোন করে এবং বলে, আমি আমার বস চাংসু এবং তাইহুন তোমার বাসায় যাচ্ছি। সেও ফোন কেটে দেয়। সংচুল কিছুই বুঝে উঠতে পারে না। পরে সে তার বাবা সিলগনকে ফোন করে জিজ্ঞাসা করে, ওরা আমাদের বাসায় কেন আসছে? আপনি ওদের আসতে বললেন কেন? তখন সিলগন বলে, তুই জানিস না, সাঙ্গলের বস চাংসু এবং তাইহুনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। রিসেন্ট তারা মারামারি করেছিল। তোমার যে পুলিশ বন্ধু আছে, সে চেয়েছিল তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক করতে। তাই আমি সেই অনুযায়ী কাজ করছি। এই সময় আমরা মিয়ংকে দেখি, যে একটি ওয়েলফেয়ার সেন্টারে ইন্টারভিউ দিতে এসেছিল। সংচুল তার বাসায় ফিরে আসে, কিন্তু তখন তার পুলিশ বন্ধু বলে ভিতরে তারা কথা বলছে। পরে সে তাকে একপাশে নিয়ে যায় এবং ধূমপান করতে থাকে। তখন সংচুল বলে, এভাবে করো না, যদি আমার মা তোমাকে এটা করতে দেখে, আমি জানি না সে কি করবে। বন্ধু বলে, এই কথা শুনে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তুমি তো স্কুলে বলেছিলে তুমি একজন নোবেলিস্ট হতে চাও। আর আমি তখন ঝগড়া করতে ব্যস্ত থাকতাম। কিন্তু দেখো জীবন কত অপ্রত্যাশিত। তুমি হয়ে গেলে এক ঠগ আর আমি পুলিশ। চঞ্চল জবাবে দেয়, তাতে কি হয়েছে? তুমি কি চাকরি অদলবদল করতে চাও? কিন্তু বন্ধু রাজি হয় না। পরে চঞ্চল বলে, আমি এই ঠগের জীবন ছেড়ে দিতে চাই। বন্ধু বলে, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি ঠিক কাজটাই করেছো। এই ডিসিশন একদম ঠিক নিয়েছো। ভিতরে সিলগন তাদের সাথে কথা বলছিল। সে তাদের মধ্যে মিটমাট করিয়ে দেয়। তারা একে অপরের কাছে ক্ষমা চায় এবং হাত মেলায়, যদিও এই সব কিছু তারা মন থেকে করছিল না। এদিকে আমাদের হিরোইনের ইন্টারভিউ শেষ হয়। সে এখানে চাকরি পেয়ে যায়। কিন্তু যখন সে পরে জানতে পারে এখানে আরো স্টুডেন্ট আসবে, তখন সে চাকরিটি নিতে অস্বীকার করে। সে বলে, আমি অনেক বেশি বাচ্চাদের পড়াতে পারবো না, এতে আমি আনকমফোর্টেবল হয়ে যাই। সামনে বসা মেয়েটি বলে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি? তারপর সে নিজের পরিচয় দেয়, আমি তোমার সাবস্ক্রাইবার। মিয়ংয়ের একটি চ্যানেল আছে, সে সেখানে গান গায়। মিয়ং খুবই অবাক হয় এবং বলে, এই প্রথমবার আমি নিজের কোনো সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা করছি। তারপর সে তাকে অটোগ্রাফ দিয়ে দেয়। এদিকে সব গ্যাংস্টাররা বাইরে চলে আসে। তখন এক লোক আসে, তার নাম ডেকি। সবাই তাকে সম্মান দেখায়, কিন্তু সে তাদের ধমক দিয়ে কথা বলে। তখন সিলগন বলে, আমি ইতিমধ্যেই এদের মধ্যে মীমাংসা করে দিয়েছি। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর সংচুলের মা মকসন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে পেরেছো তোমার বড় বোন পার্ক সিওচ এখন কোথায়? সিওকচুল উত্তর দেয়, না, আমি এখনো খুঁজছি। মকসুন সিওকচুলকে একটি ডকুমেন্ট দেখায় এবং বলে, এটা ব্যাংকের পক্ষ থেকে এসেছে। আমাদের ৩৭০ মিলিয়ন ওন পরিশোধ করতে হবে। যদি পার্ক সিও, তোমার বড় বোন, আমাদের বাড়ি ব্যাংকে বন্ধক না রাখতো, তাহলে এমনটা হতো না। এরপর মকসন কিছু কিমচি দেয় এবং বলে, এটা তোমার ছোট বোনকে দিয়ে দিও। সিউচল এরপর তার বাবার কাছে যায়, এই ঋণের টাকা পরিশোধ করার নিয়ে কথা বলে। কিন্তু তার বাবা সিলকল বলে, আমি দেখছি সব, তুমি চিন্তা করো না। সিওকসের বলে, আমি জানি আপনি ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন, কিন্তু এটা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে করবেন না। তখন সিলগন বলে, না, আমি ভালোভাবেই কথা বলবো তার সঙ্গে। নেক্সট সিনে সিওচুলের ছোট বোন সকি তাকে ফোন করে। সে জিজ্ঞাসা করে, মাকে কিমচি পাঠিয়েছে, এটা আমার জন্য? সে বলে, তুমি সরাসরি আমার বাসায় রেখে দিও। কিন্তু সিওকচুল জবাবে বলে, আমি তোমার ডেলিভারি বয় না, আমি তো এখন হসপিটালে যাচ্ছি। তখন সকি বলে, তুমি এখানে এসো না। তারপর সে ফোন কেটে দেয়। সকি তখন এক ছেলের সঙ্গে থাকে, যার নাম কিং। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সকি বলে, আমার মা আমার জন্য কিমচি পাঠিয়েছে, কিন্তু এখন সিওকচুল নিজেই সেটা নিয়ে আসছে। তখন কিং বলে, তাতে কি হয়েছে? এই সুযোগে সে আমার সঙ্গেও দেখা করবে। সকি তখন বলে, তুমি আমার ভাইকে এত পছন্দ কেন করো?
কিং উত্তর দেয়, স্কুলে আমাকে বুলিং করা হতো, কিন্তু তোমার ভাই সবসময় আমাকে সাহায্য করত। সেই কারণেই আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিলাম আর আজ আমি একজন ডাক্তার হয়েছি। এরপর কিয়ং সকিকে বলে, চলো আমরা বাসায় যাই, ওয়াইন খাবো, কারণ আজ আমার গার্লফ্রেন্ড আসছে। কিন্তু সকি বলে, না আজ না, আজ আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করব। এদিকে সিয়ংচুর বস সাঙ্গলের সঙ্গে কথা বলছিল। সে বলে, আমি এই কাজ ছেড়ে দিতে চাই। সাঙ্গল বলে, ঠিক আছে, কিন্তু আগে আমাদের শেষ কাজটা করে দাও, যেটা থার্ড ডিস্ট্রিক্ট সংক্রান্ত। তারপর আমি নিজেই চাংসুর সঙ্গে কথা বলবো এবং তুমি চলে যেতে পারবে। এরপর সিয়ংচুল হসপিটালে যায়। সে তার বোনকে ফোন করে, আমি কিমচি নিয়ে এখানে চলে এসেছি, এটা নিয়ে যাও। সে বলে, তুমি এটা কেন এখানে এনেছো? আমার বাসায় রেখে আসতে পারতে। আমি এখানে আসতে পারবো না, আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করব। সিয়ংচুল বলে, আমি জানি না, এবং ফোন কেটে দেয়। ঠিক তখনই মিয়ং সেখানে ছিল এবং সে সিয়কচুলকে দেখে ফেলে। মিয়ং তাকে দেখে এবং তার নাম নিয়ে ডাকে। সিয়কচুল বলে, হ্যাঁ আমি সিয়কচুল। তারপর আমরা দেখি সিয়কচুল এবং মিয়াং একসঙ্গে ছিল। সকিও সেখানে আসে এবং তারা দুজনকে দেখে জিজ্ঞাসা করে, তোমরা কি একে অন্যকে চিনো? কিন্তু তারা অস্বীকার করে। সকি এরপর বলে, সে আমার ভাই। তারপর মিয়াং সম্পর্কে বলে, ও একজন সিঙ্গার হতে চায় আর ওর একটি ইউটিউব চ্যানেলও আছে, সে অডিশনের জন্য যেতে চায়। তারপর সিয়কচুল সোমিয়াং এর ইউটিউব চ্যানেলটি দেখে এবং বলে, তুমি তো অনেক ফেমাস। কিন্তু মিয়াং বলে, কোথায় ফেমাস? আমার মাত্র 900 সাবস্ক্রাইবার। তবে সে জানায়, আমি অডিশনে যাচ্ছি এবং আমি খুব নার্ভাস ফিল করছি। তখন সিয়কচুল বলে, সব ঠিক হবে, তুমি ভালো করবে, আমি জানি। সকিত তখন তার ভাইকে জিজ্ঞাসা করে, এইসব আবার কি? সিয়কচুল উত্তর দেয়, কি হয়েছে, আমি শুধু তোমার বন্ধুকে সাপোর্ট করছি। পরে সিয়কচুল গাড়িতে ছিল, বাসায় ফিরছিল, কিন্তু সে তখনও মিয়ং এর চ্যানেল দেখছিল এবং তার গান শুনছিল। সে অতীতের কথা মনে করতে থাকে। একদিন মিয়ং গান গাইছিল এবং সিয়ংচুল তা শুনছিল। হঠাৎ মিয়ং বলছিল, তুমি গান মন দিয়ে শুনছো না, চোখ বন্ধ করো, আমি আবার গাইবো। সে তখন চোখ বন্ধ করে গান শুনে। এরপর মিয়ং তাকে একটি বই দেয় এবং বলে, আমার তোমার উপর ক্রাশ আছে, তবে সেটা আমি বলবো না যে তুমি আমাকেও পছন্দ করো, কারণ স্কুলের সব প্রিটি মেয়েরা তোমার পছন্দ হবে। সিয়ংচল বলে, আমারও তোমার প্রতি ক্রাশ আছে। এক দৃশ্যে আমরা দেখি মিয়ং হঠাৎ সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। সিয়কচুল অনেক দূর পর্যন্ত দৌড়ে, কিন্তু তাকে আটকাতে পারে না। রাতে সে গান শুনছিল, তখন তার ভাগ্নে, তার বড় বোন পার্কসিওর ছেলে, সেখানে আসে এবং বলে, গ্র্যান্ডপা অনেক ড্রিঙ্ক করে ফেলেছেন, এখন ঘুমাচ্ছেন, আমি কি এখানে ঘুমাতে পারি? সে অনুমতি দেয়। এরপর সিয়ংচুল তার ভাগ্নেকে একটি ফটো দেখায় এবং বলে, ও কি প্রিটি? সিয়ংচুলের ভাগ্নে বলে, না, আমার মায়ের চেয়ে সুন্দর না। সিয়ংচুল তাকে বলে, যাও দাদার কাছে ঘুমাতে যাও। কিন্তু তখন হিউ বলে, না সে প্রিটি। এরপর সে বলে, আমি আমার মাকে মিস করছি, সে কবে আসবে? সিয়ংচুল বলে, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। তো আমরা বুঝতে পারি হিউয়ের মা অর্থাৎ পার্ক সিউ আগেই বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিল। মিয়ং অডিশনের জন্য আসে এবং তার মনে পড়ে সে কেন সিওকির কাছে গিয়েছিল, কারণ তার টাকার দরকার ছিল। পরে তার অডিশন শুরু হয়, সে গান গাইছিল। তার সামনে একজন প্রডিউসার ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে আরো দুইজন লোক আসে, সে আনকমফোর্টেবল হয়ে যায়। সেই সময় তার কানেও কিছু শব্দ আসে, যেখানে তাকে স্কুল বুলিং করা হচ্ছিল। পরবর্তী দৃশ্যে সে বাইরে থাকে, একজন লোকের সঙ্গে কথা বলে এবং জানায়, আমি গান গাইতে পারিনি, তবে নেক্সট টাইম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সিয়কচুল তখন তার বোন সৌকির কাছে আসে। সৌকি তাকে দেখে এবং বলে, তুমি এখানে কি করতে এসেছো? সে কিছু বলার আগেই সৌকি বলে, তোমার মিয়াংয়ের নাম্বার চাই, তাই তো? সিয়কচুল জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে? সে বলে, ও তোমার নাম্বার চাইছিল। তুমি কি তাকে পছন্দ করো? সিয়কচুল বলে, তাতে কি হয়েছে, আমি কি তাকে পছন্দ করতে পারি না? তখন সৌকি বলে, সে আমার বন্ধু, আমি তার খেয়াল রাখি, সে আমার কাছে টাকা ধার নিতে এসেছিল, ওর পরিবারের অবস্থা বেশি ভালো না। সৌকি চলে যেতে থাকে। সিয়কচুল জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে আমার নাম্বার তাকে দিয়েছ? সৌকি সরাসরি উত্তর না দিয়ে একটু ঠাট্টা করে চলে যায়। কিছুক্ষণ পর সিয়কচুলের ফোনে মিয়াং থেকে একটি মেসেজ আসে, আমি মিয়াং, সেই দিন আমরা ঠিকভাবে কথা বলতে পারিনি। সিয়কচুল কি রিপ্লাই দিবে বুঝতে পারছিল না। অন্যদিকে মিয়াং তার রিপ্লাইয়ের অপেক্ষা করছিল। অবশ্যই দুইজনই একসঙ্গে লিখে ফেলে, আমাদের দেখা করা উচিত কি। পরের দেশে সিয়কচুল একটি ক্যাফেতে পৌঁছায়, সে মিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অবাক হয়ে দেখে মিয়াং সেই ক্যাফের ওয়েটার। সে এসে তার সামনে বসে। সিয়কচুল অবাক হয়ে বলে, তুমি এখানে কাজ করো? মিয়াংও হেসে ফেলে এবং মাথা নাড়ে। পরে দুজন বাইরে হাঁটতে থাকে এবং কথা বলছিল। সিয়কচুল জিজ্ঞাসা করে, তোমার অডিশন কেমন হলো? মিয়াং উত্তর দেয়, ভালো ছিল না, আমি অনেক মানুষের সামনে গান গাইতে পারি না, অস্বস্তি লাগে। তারপর সে বলে, আমি অনেক আগেই সব ছেড়ে চলে গিয়েছিলাম। সিয়কচুল বলে, তাতে কিছু আসে যায় না, তোমার নিশ্চয়ই নিজস্ব কোনো কারণ ছিল। পরে মিয়াং বলে, আমি সবসময় তোমার কথা ভাবতাম, তুমি কেমন আছো, কোথায় আছো, আমাদের কি আর কখনো দেখা হবে? সিয়কচুল বলে, আমিও ঠিক এইভাবে তোমার জন্য ভাবতাম। এমন সময় মিয়ং বলে, আমার এখন যেতে হবে, বাস আসছে। কিন্তু সিয়কচুল বলে, আমি তোমাকে গাড়ি দিয়ে ড্রপ করে দিচ্ছি।
গাড়িতে যেতে যেতে মিয়ং বলে আমি তো সবসময় বাসেই যাই, কিন্তু আজ আলাদা ফিলিংস আসছে। এরপর ওরা একটি নার্সিং হোমে যায় যেখানে মিয়ং এর মা থাকেন। মিয়ং বলে এখানে আমার মা আছেন, আমি ওনাকে দেখতে এসেছি। সংচুল জিজ্ঞাসা করে আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি, হয়তো চিনে ফেলবেন। মিয়ং রাজি হয়ে যায় এবং মায়ের সঙ্গে সংচুলকে পরিচয় করিয়ে দেয়। মা একটু চিনতে না পারলেও বলে তুমি তো মিস্টার ব্রুম, তুমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসতে আর আমি তোমাকে ব্রুম মারতাম। মিয়ং কিছুটা লজ্জা পায়, এমন কথা বলো না মা। সংচুল হেসে বলে হ্যাঁ আমি মিস্টার ব্রুম। এরপর মিয়ং তার মাকে বিদায় জানায়, কিন্তু মা কেঁদে বলে আমাকে নিয়ে চলো। মিয়ং বলে আমি পরের বার নিয়ে যাব মা। তারপর সঞ্চুল একটি জায়গায় পিয়ানো বাজাতে শুনে মিয়ংকে বলে চলো গান গাই। মিয়ং শুরুতে না করে, সে ভাবে সবাই তাকে নিয়ে হাসবে, কিন্তু পরে সে সাহস জুগিয়ে পিয়ানো বাজিয়ে গান গাইতে শুরু করে। তার অতীতের বুলিং এর দৃশ্যগুলো তার সামনে ভেসে আসে, তবু সে নিজেকে সাহস দেয় এবং গান গায়। তার মাও তাকে দেখে খুশি হয়। অন্যদিকে সৌকি একজন রুগীকে দেখে চিনে ফেলে, সে তার বড় বোনের বান্ধবী। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি জানো আমি কে? তুমি আমার আপুর বান্ধবী, বলো না আপু কোথায়। তারপর সে ঠিকানা পেয়ে যায়। সঞ্চুল এরপর মিয়ংকে তার বাসায় নামিয়ে দেয়। মিয়ং বলে আজ তুমি যা করলে তার জন্য ধন্যবাদ। মিয়ং চলে যাওয়ার কিছুক্ষণ পর সৌকি ফোন করে বলে আমি বড় আপুর বান্ধবীকে পেয়েছি, ও জানে আপু কোথায়। চলো। সঞ্চুল ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর তারা এক জুয়ার আস্তানার সামনে পৌঁছায়। তারা বাইরে একজন লোককে সাহায্য করে ভিতরে ঢুকে। জুয়ার আড্ডার ভিতরে ঢুকে তারা তাদের বড় বোন পার্ক সিউকে দেখে, যে ঋণে ডুবে আছে এবং সেখানে কাজ করছে। পার্ক সিউক তার ভাই বোনদের দেখে চমকে যায়, যারা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই পার্ক সিউকের বস আসে এবং জিজ্ঞাসা করে এরা কি সত্যি তোমার ভাই বোন? পারাক সিওক খেয়ে বলে তারা পারাক সিউককে কোনোভাবে যেতে দিচ্ছিল না। বসের গুন্ডারা সিয়কচিলের সঙ্গে মারামারি শুরু করে। সোকিও বসের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। পার্ক সিউক বুঝতে পারে তার ভাই বোন বিপদে পড়েছে, তাই সে ঝাঁপ দিয়ে নিজের বসের মাথায় মাথা মেরে আঘাত করে। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি তারা কোনোভাবে তিনজন সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় সিয়কচুল এবং সৌকি পার্ক সিয়ককে জিজ্ঞাসা করে তার জিনিসপত্র কোথায়। সে জানায় সেগুলো ডরমেটরিতে। এরপর তারা তার রুমে যায়, যেখানে তার ছেলে হানের অনেকগুলো ছবি টাঙ্গানো থাকে। সিয়ক বলে সে তার ছেলেকে অনেক মিস করে, কিন্তু দেখা করতে পারছে না, কারণ সে যা করেছে তা তার বাবা জানলে তাকে পঙ্গু করে ফেলবে। সিয়কচুল তখন তার বড় বোনের এই জীবনদশার কথা জানায়। পার্ক সিয়ক একসময় একটি সেলুনে চুল কাটার কাজ করত। তারপর তার বিয়ে হয়, সে প্রেগনেন্টও ছিল, কিন্তু তার স্বামী তার সাথে প্রতারণা করে। একদিন সে রাগে তার নাক ভেঙে দেয়, যার কারণে তার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হয়। এরপর তাদের ডিভোর্স হয়, কিন্তু সে কোনো ভরণ পোষণ পায় না, উল্টো তাকে দিতে হয় টাকা। এইসব কিছুর পর সে জুয়া খেলা শুরু করে, কিন্তু জুয়াতে সে অনেক টাকা হারায়। এক পর্যায়ে সে তাদের মাকে বোকা বানিয়ে বাড়ির কাগজ নিয়ে বাড়ি বন্ধক রেখে দেয়। এই ছিল তার বড় বোনের জীবন কাহিনী। পরে তারা সিওককে অন্য এক নিরাপদ স্থানে নিয়ে যায় এবং ওখানেই থাকতে বলে। পরদিন সকালে মিয়ংকে দেখা যায়, যে ঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত। সিয়কচুল তখন ঘুমিয়েছিল। মিয়ং তাকে মেসেজ করে বলে চলো আজও কঠোর পরিশ্রম করি। সিয়কচুল রাজি হয়ে যায়। এরপর সে হান এর কাছে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কি তোমার মাকে মিস করছো? হান হ্যাঁ জানায়। সিয়কচুল তাকে প্রমিস করে আমি খুব তাড়াতাড়ি তোমার মায়ের সঙ্গে দেখা করাবো, কিন্তু এটা কাউকে বলো না। পরদিন সকালে পার্ক সিও ঘুমাচ্ছিল, তখন তার বোন তাকে লাথি মেরে উঠায় এবং নাস্তা করতে বলে। তারা একসঙ্গে খেতে বসে। সৌকি বলে এইবার যদি তুমি পালাও তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে ফেলবো। ঠিক তখনই পার্ক সিওকের বস ফোন করে টাকা চাওয়া শুরু করে, কিন্তু সৌকি ফোন কেড়ে নিয়ে তাকে গালাগালি করে ফোন কেটে দেয়। তারপর বড় বোন জানায় কিভাবে সে তার জন্য জীবন ঝুঁকিতে ফেলেছে, কতটুকু রিস্ক নিয়ে সে তার মাথা দিয়ে বসকে মেরেছিল। সৌকি বলে আমিও পারি এমন করতে। সে সৌকির কপালে হাত রেখে বলে হ্যাঁ তোমার কপালও শক্ত, তুমিও পারবে। এরপর দেখি সিলগনের সঙ্গে কথা বলে জানায় যে সে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছে, তারা ব্যাংকে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর সাংচুল তার লোকেদের সঙ্গে ছিল এবং তাদের বোঝাচ্ছিল যে থার্ড ডিস্ট্রিক্ট লক হতে যাচ্ছে, মানে জায়গাটি উচ্ছেদ করে তালাবদ্ধ করে দেওয়া হবে। কিন্তু এখানে কিছু ভাড়াটিয়া বাস করে, যারা এই উচ্ছেদ হতে দেবে না। তাদের মধ্যে প্রধান একজন ভাড়াটিয়া হলো জিনো। তার ছবি দেখে বলা হয় তাকে থামাতে হবে। এরপর দেখা যায় সিয়কচুল সেখানে পৌঁছেছে এবং সে তার দলকে বলে তোমরা এখানেই থাকো, আমি নিজেই জিনোর সঙ্গে কথা বলি। সে শান্তভাবে জিনোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনো তাকে বলে তুমি ঠক, বলে তোমার মতো অনেকেই আসে, কিন্তু আমি তাদের কথায় বিশ্বাস করব না। অন্যদিকে সৌকি হসপিটালে ছিল। সে তার বোনের সঙ্গে ফোনে কথা বলে। তার বোন বলে আমি তো বাসায় আছি, কোথায় বা যাব। এরপর সৌকি কিং এর কাছে আসে এবং বলে আমি আপাতত আমার বোনের যত্ন নিচ্ছি, কিন্তু তারপর আমি তোমার সঙ্গেই থাকবো। তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে। ঠিক তখনই সেখানে একজন মহিলা আসে, একটি মেয়েকে নিয়ে। বলে এটা আমার মেয়ে জিনি।
ও তোমার ফ্রেন্ড। এরপর প্রশ্ন করে তোমাকে কোনো গার্লফ্রেন্ড আছে? কিয়ং তখন সৌকির দিকে তাকিয়ে হাসে আর বলে না নেই। মহিলা তাদের দুজনকে ডেট করতে বলে সৌকি সেখান থেকে চলে যায়। এদিকে মিয়ং একটি রেস্টুরেন্টে কাজ করছে। হঠাৎ তার কাছে একটি মেসেজ আসে, সেখানে লেখা ছিল সে যাকে নার্সিংহোমে রেখেছে তার ভাড়ার টাকা এখনো বাকি। মিয়াং বাইরে এসে ভাবে জীবনটা সত্যি কঠিন। এরপর সে সিয়কচুলের কথা মনে করে। তুমি খুবই সুন্দর, এখানকার মুহূর্ত বাঁচো, অতীতে ভুলে যাও। এরপর মিয়াং একটি বারের বিজ্ঞাপন দেখে যেখানে অডিশনের কথা বলা হয়েছে। রাত হয়ে আসে। সিয়কচুলকে বলা হয় থার্ড ডিস্ট্রিক্টে সমস্যা হয়েছে। চাঙ্গুল তার লুক নিয়ে আসে এবং ভাড়াটিয়াদের জোর করে বের করে দিচ্ছে। এদিকে জিনো নিজেকে পেট্রোল ঢেলে আত্মহত্যা করতে যাচ্ছিল। সে লাইটার জ্বালায়, কিন্তু ঠিক তখনই তার মেয়ে এসে কান্না করে বলে, বাবা দয়া করে এটা করো না। এই আবেগময় মুহূর্ত জিনো থেমে যায়। এরপর রাতেই সিয়কচুল জোর করে তালা ভেঙে ভিতরে ঢুকে জিনোর কাছে যায়। জিনো জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সিয়কচুল বলে, আমি তোমাকে নিতে এসেছি, যদি না যাও তাহলে আমাকে জোর করতে হবে। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একসময় পেট্রোল নিচে পড়ে যায় এবং আগুন ধরে যায়। জিনো আবার নিজেকে মারতে যাচ্ছিল, কিন্তু সিয়কচুল তাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। বাইরে সাংবাদিকরা ছবি তুলে। সকালে দেখা যায় সিলগন খুশি, কারণ প্রথমবার তাদের পরিবার কারো ছবি খবরের কাগজে এসেছে। সেটা সিয়কচুল ছিল। খবর বেরিয়েছে একজন ভাড়াটিয়া আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন সিয়কচুল এসে তাকে বাঁচিয়েছে। সিলগন তার পেটে খাবার দেয়, কিন্তু সে খায় না, কারণ সে তার বাবার উপর রেগেছিল। পরে সিয়কচুল হসপিটালে আসে জিনোর সঙ্গে দেখা করতে। খাবার দেয়, কিন্তু জিনো কিছু খায় না। তখন তার মেয়ে এসে সিয়কচুলকে দেখে, কথা বলে এবং বাবার কাছে যায়। জিনো বলে তার মেয়ে তোমাকে ধন্যবাদ জানানোর জন্য বলেছে, কিন্তু জিনো বলে আমি এখনই ধন্যবাদ বলবো না। এরপর সে বলে, যখন আমরা বাড়িতে ঝগড়া করছিলাম তুমি বলেছিলে তুমি এই ঠগের কাজ ছেড়ে দিতে চাও, তবে সেটা তখনই সম্ভব যদি আমি নিজেই সরে যাই। এটা কি সত্যি? সিয়কচুল মাথা নেড়ে সম্মতি জানায়। জিনো বলে, ঠিক আছে, কিন্তু এটা করার আগে নিজেকে প্রস্তুত করে নিও, কারণ যখন তুমি এটা করবে তোমার নিজের লোকেরাই তোমার পিছনে ছুরি মারবে। এরপর আমরা জাংসু এবং তার গ্যাংকে দেখি, সেখানে সিয়কচুলও ছিল। জাংসু সিয়কচুলকে একটি ঘড়ি উপহার দেয় এবং আরও কিছু গিফট দেয়, কারণ সে ভালো কাজ করেছে। এখন তারা থার্ড ডিস্ট্রিক্টে তাদের কাজ শুরু করতে পারে। কিন্তু আমরা তাইহুনকে দেখি যে এই খবরে খুশি ছিল না। সে কিছু প্ল্যান করছিল যাতে সে চাংসুকে তার পথ থেকে সরাতে পারে। এরপর সিলগন এবং ডেকিকে দেখা যায় ব্যাংকে, যেখানে তারা ঋণ পরিশোধ নিয়ে কথা বলছে। সিলগন ম্যানেজারকে জানায় সে সময় বাড়াতে চায়। ম্যানেজার জানায় ঠিক আছে, তবে তার জন্য 70 মিলিয়ন দিতে হবে। ডেকি চিৎকার করে বলে এটা অসম্ভব, কিন্তু সিলগন তাকে শান্ত করে এবং ম্যানেজারকে বলে, ঠিক আছে, কিন্তু আমাদের 1 মাস সময় লাগবে। ব্যাংক থেকে বের হওয়ার সময় সিলগনের গায়ে কফি পড়ে যায়। এরপর সিলগন তার বাড়ির সামনে আসে এবং তার পরিবারের দিকে তাকায়। অন্যদিকে সিয়কচুল চেংসুলের সাথে কথা বলছিল এবং বলে, আমি আমার কাজ শেষ করেছি, এখন আমি এই কাজ ছেড়ে দিতে চাই। অন্যদিকে তাইহান একটি বারে থাকে এবং কারোর সাথে চেকসু সম্পর্কে কথা বলছিল। তখন আমরা দেখি মিয়ং সেখানে আসে এবং ইনস্ট্রুমেন্টগুলোর দিকে তাকাচ্ছিল। তাইহান এসে বলে, তুমি কি মিউজিক পছন্দ করো? মিয়াং জানায় হ্যাঁ। তাইহান বলে, যদি তুমি পারফরমেন্স দেখতে চাও তাহলে নিচে যেতে হবে। মিয়ং নিচে যায়। ওয়েটার তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? মিয়ং বলে, আমি অডিশনের জন্য সাইন আপ করতে চাই। পরে দেখা যায় সিয়কচুলের কাছে স্কুলের কিছু ছেলেদের নিয়ে আসা হয়, যারা স্কুলে অন্যদের বুলিং করে এবং তাদের গ্যাংয়ে যোগ দিতে চায়। সিয়কচুল তাদের একটি বই পড়ার নির্দেশ দেয় এবং বলে, আগে এই বইটি পড়ো, তারপর এখানে এসো। ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে। সিয়কচুল জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? আর তোমার জামায় কি পরে আছে? তার বাবা বলে, এটা তোমার জানার ব্যাপার না, এটা আমার বিজনেস আর এতে তোমার কিছু যায় আসে না। তোমার বস চাংসু কোথায়? তখন সিয়কচুল বলে, না, এটা আমার ব্যাপার, আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি চাংসুর কাছ থেকে টাকা চাইতে এসেছো, যেটা আমাকে পরে শোধ করতে হবে। তুমি কেন এমন করছো? তোমার জন্য আমি এই পথে এসেছি আর আমি জীবনে কিছুই করতে পারিনি। ঠিক তখন চাংসু আসে এবং তার বাবাকে ভিতরে নিয়ে যায়। সে সিলগনের কাছে জানতে চায় কাজ কেমন চলছে। চাংসু বলে, চাংচুলের সহায়তায় ভালোই চলছে, আপনি সেদিন ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি। যখন সিলগন জেলে ছিল তখন চাংসু তাকে দেখতে এসেছিল। সিলগন বলে, আমি তোমার জন্য কাজ করতে পারবো না, কারণ আমি জেলে, কিন্তু আমার একটি ছেলে আছে। তুমি আমার বাড়িতে প্রতি মাসে টাকা পাঠিও, সে তোমার জন্য কাজ করবে, তার মাধ্যমে টাকা ফেরত যাবে। এই কারণেই সিয়কচুলকে পরে গ্যাংয়ে যোগ দিতে হয়। পরবর্তীতে দেখা যায় সিয়কচুল গাড়ি চালাচ্ছিল এবং রাগ করছিল, আর এর সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 3-এর শুরুতে দেখা যায় চাংসুকে, যে সিলগনের সঙ্গে কথা বলছে। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? সিলগন বলে, আমি শুধু দেখা করতে এসেছি।
চাংসু তাকে কিছু টাকা দেয় নিজের জন্য কোনো কিছু কিনে নেওয়ার জন্য, কিন্তু সিলগন টাকা নেয় না এবং চলে যায়। রাতে দেখা যায় সৌকি নিজের বাড়িতে আসে এবং তার সামনে তার বোন পার্ক দাঁড়িয়ে থাকে। সে বলে, জানো আজ আমার সঙ্গে কি হয়েছে? আমার মন ভেঙে গেছে। সে বলে, হসপিটালে আজ একজন মহিলা তার মেয়েকে নিয়ে এসেছিল এবং কিংকে জিজ্ঞাসা করেছিল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, কিন্তু কিং তার সামনেই বলে দেয় না নেই। এখন সে ওকে ডেট করতে চায়। এখন আমি জানি না কি করব। আমি ভিতর থেকে একদম ভেঙে পড়েছি। পরের দৃশ্যে দেখা যায় মিয়ং নিজের গানের উপর মনোযোগ দিচ্ছে। এরপর সিয়কচুল তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে তুমি কি করছো? সে বলে তুমি কোথায়? সিয়কচুল বলে আমি আমার বাড়িতে আছি। মিয়ং বলে আমি গান সিলেক্ট করেছি, কাল আমি অডিশনে এই গান গাইবো, তুমি শুনবে? সে সম্মতি দেয়। মিয়ং গান গাইতে শুরু করে, কিন্তু সিয়কচুল তখন আসলে তার বাড়ির বাইরে ছিল এবং তার রুমের দিকে তাকিয়ে ছিল। সিলগন তার ওয়াইফের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে সিয়কচুল কি বাড়িতে এসেছে। তার ওয়াইফ বলে না। সকালে সিয়কচুলকে তার মা ফোন করে জিজ্ঞাসা করে তুমি রাতে বাড়িতে আসোনি কেন? তোমার বাবা জিজ্ঞাসা করেছিলেন। সে বলে আমার একটি কাজ ছিল তাই আমি বাড়িতে আসতে পারিনি। মকসুন বলে ঠিক আছে। আর জিজ্ঞাসা করে পার্ক সিওর কি কোনো খবর পেয়েছো? উত্তরে সিয়কচুল মিথ্যা বলে এবং বলে দেয় না, কোনো খবর পাইনি। এর পরের দৃশ্যে দেখা যায় সিয়কচুল সাঙ্গুলের সঙ্গে কথা বলছে। সাঙ্গুল বলে তোমার বাবা গতকাল এসেছিলেন। সিয়কচুল জিজ্ঞাসা করে তার সাথে কি কথা বলেছো? সাঙ্গুল বলে চেয়ারম্যান তোমার বাবাকে টাকা দিতে চেয়েছিল কিন্তু উনি নেননি। তুমি চাইলে এটা নিতে পারো। কিন্তু সিয়কচুল বলে না, আমি এটা নিব না। সিলকন এরপর ডেকির সঙ্গে কথা বলে এবং নিজের অনুভূতি জানায়। সে বলে আমার ছেলেকে গ্যাংস্টার বানানো উচিত হয়নি। ডেকি বলে তুমি তার সঙ্গে কথা বলো এবং জানাও তুমি কেমন অনুভব করছো। এর পরের দৃশ্যে দেখা যায় পার্ক সিওক তার ছেলের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে যায়। সে দেখে তার ছেলে পার্কে খেলছে। হঠাৎ তার ছেলে তাকে লক্ষ্য করে, তখন সে লুকিয়ে পড়ে। পরে যখন গায়ন তার দাদির সঙ্গে বাড়ি যাচ্ছিল তখন সে তার মাকে দেখে। সে তাদের পিছু পিছু আসছিল। গায়ন এরপর তার পিছে যায়, কিন্তু পার্ক সিওক পালিয়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে দৌড়াদৌড়ি চলে। পরে দেখা যায় পার্ক সিওকের শ্বাসকষ্ট শুরু হয়। এদিকে তার ছেলে তখন মেইন রোডে উঠে যাচ্ছিল। সে নিজেকে বলে এটা হতে পারে না, তোমার ওদিকে যাওয়া উচিত নয়। শেষ পর্যন্ত সে তার ছেলের সামনে এসে তাকে থামায়। প্রথমে সে বলে আমি তোমার মা না, কিন্তু শেষ পর্যন্ত তাকে স্বীকার করতেই হয় আমি তোমার মা। এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। গায়ন বলে তুমি আমাকে দেখতে কেন আসো না? আমি তোমাকে মিস করেছি। পার্সিক বলে তুমি জানো আমি বাসায় আসতে পারবো না। আমার বাবা আমাকে মেরে ফেলবে কারণ আমি এমন একটা কাজই করেছি। সে আরো বলে কিন্তু তুমি কাউকে বলো না যে আমরা এখানে দেখা করেছি। আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। এখন তোমার দাদির কাছে ফিরে যাও। গায়নও সেটা করে এবং দাদির সঙ্গে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় সিয়কচুল আর সাঙ্গুলকে, যারা থার্ড ডিস্ট্রিক্টে এসেছে। তারা কনস্ট্রাকশন সাইট পরিদর্শন করছিল। সিয়কচুল বলে আমার টাকার দরকার। সাঙ্গুল বলে ঠিক আছে বলো কি পরিমাণ দরকার, 10 মিলিয়ন হবে? কিন্তু সিয়কচুল বলে না, 100 মিলিয়ন দরকার। আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে তাই দরকার। অন্যদিকে সৌকি কিয়ং এর উপর রেগে থাকে। কিয়ং তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে আমি সেই মেয়ের সঙ্গে ডেট করতে চাই না। আমি তখন মিথ্যে বলেছিলাম কারণ তুমি জানো যদি আমি তখন বলতাম আমার একটি গার্লফ্রেন্ড আছে তাহলে সেই মহিলা আমার ট্রান্সফার করিয়ে দিত। সে বলে চলো একসঙ্গে খেতে চাই, কিন্তু সিউকি রাজি হয় না। তারপর সৌকি জাংনিমের কাছে আসে, তখন সে তাস খেলছিল এবং তাকে সেটি করতে নিষেধ করে। এরপর 3জন লোক আসে যারা আগে পার্ক সিওকের সঙ্গে কাজ করেছিল। তারা জংনিমের কাছে যায় এবং তাকে বাইরে নিয়ে যেতে থাকে, কারণ তারা ভাবে জংনিম জানে পার্ক সিওক কোথায়। ঠিক তখনই সৌকি এসে তাদের থামায়। কিং ও সৌকি সাহায্য করে, কিন্তু তারা কিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সৌকি রেগে যায় এবং তার কপাল দিয়ে মারতে শুরু করে। দুজনকে সে তার মাথা দিয়ে খুব বাজেভাবে মারে। যখন সে বসকে মারতে যায় তখন বস এটা না করতে নিষেধ করে। ঠিক তখনই সিকিউরিটি গার্ড চলে আসে এবং তাদের 3জনকে ধরে নিয়ে যায়। পরের দৃশ্যে সৌকি এবং কিং এর মধ্যে কথা হয়। সে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? কিং বলে আমি ঠিক আছি। আর বলে তুমি তোমার কপাল দিয়ে আর এরকম মারতে যেও না, এতে তোমার আঘাত লাগতে পারে। আর বলে তুমি নিজেকে ওই মেয়ের সঙ্গে তুলনা করো না, তুমি ওর থেকে অনেক সুন্দর। এভাবেই তাদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে যায়। পরবর্তী সিনে সাঙ্গুলকে দেখি যে চেকসুনের সঙ্গে কথা বলছিল। সে বলে সিয়কচুল আমার কাছে 100 মিলিয়ন টাকা চেয়েছে। এক্ষেত্রে আমার কি করা উচিত? চাংসু তাকে বলে তাকে টাকা দিয়ে দাও। আমরা তাকে হাতছাড়া করতে পারবো না, তাকে আমাদের অনেক কাজে লাগবে। পরের দৃশ্যে তাইওয়ানকে দেখা যায়, সে চিয়নের সঙ্গে ছিল। তারা একটি প্ল্যান করছিল চাংসুকে ফাঁসানোর জন্য। চিয়ন জিজ্ঞাসা করে আমাদের কি সিয়কচিলের জন্য কিছু করা উচিত, কিন্তু তাইওয়ান বলে আমি যা বলছি শুধু সেটাই করো। তারপর সে নিজের বোনের ছবি দেখতে থাকে এবং একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার বোনের ফুইনরেল হচ্ছিল। সিয়কচিল তখন এসেছিল তার বোনের সঙ্গে দেখা করতে। তারা একসাথে খাচ্ছিল। সিয়কচিল বলছিল চাংসু এখন আসবে, কিন্তু তাইওয়ান বলে তাকে বলো যেন না আসে। তবুও চাংসু আসে এবং তার সুখাহত পরিবারকে কিছু টাকা দেয়। তাইউন চিৎকার করে বলে আমাদের তোমার টাকা লাগবে না,
আমার বোনের সার্জারির জন্য 30 মিলিয়ন ওন দরকার ছিল। তুমি যদি দিতে তাহলে সে মারা যেত না। তাইউন এরপর চাংসুকে মারতে যায়, কিন্তু চাংসুর লোকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চেয়ারম্যান তখনও কিছু টাকা দিয়ে চলে যায়। তাইউন প্রচণ্ড রেগে যায়, সব জিনিস ছুঁড়ে ফেলে, সকল টাকা নষ্ট করে দেয় এবং ভাঙচুর করতে থাকে। এরপর সে একা বসে থাকে। তখন সিয়কচুল আসে এবং তার পাশে বসে বলে, তুমি ভালো করেছো, নিজের মনকে হালকা করতে যা মন চায় তাই করো। তাইগুনও বলে, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। পরের দৃশ্য দেখা যায় সাঙ্গুল সিয়কচুলকে বলে, চেয়ারম্যান রাজি হয়েছেন তোমাকে 100 মিলিয়ন ওন দেওয়ার জন্য। এদিকে মিয়াং অডিশনে আসে। সব বিচারক তার গান পছন্দ করে, কিন্তু ম্যানেজার ইলজাং বলে, এই গান ভালো না, তোমার নামটাও খারাপ, তুমি যেতে পারো। পরে দেখা যায় যারা তাকে টাকা দেয় সে শুধু তাদেরকে সিলেক্ট করে। সে বলে, তোমার কাছে কি টাকা আছে? যদি না থাকে তাহলে তুমি এখানে গান গাইতে পারবে না। এরপর একটি দৃশ্য দেখা যায় যেখানে সিয়কচুল মিয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে। মিয়াং তখন নিজের কাজ করছিল। তারা দুজন বাইরে যায় এবং কথা বলে। মিয়াং বলে, আজ আমার অডিশন ছিল, সব বিচারক আমার গান পছন্দ করেছে, কিন্তু একজন করেনি। আমার মনে হয় আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। মিয়াং বলে, সে তো তখন আমাকে টাকা দেওয়ার কথাও বলছিল। এরপর মিয়াং কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সিয়কচুল জিজ্ঞাসা করে, তুমি কোন বারে গিয়েছিলে? পরে মিয়াং সেই বারের নাম বলে। পরবর্তী দৃশ্যে সিয়কচুল সেই বারে যাচ্ছিল, কিন্তু আগে সে তার লোকদের ফোন করে জিজ্ঞাসা করে এই বার কার দায়িত্বে। লোকটি বলে, এটা তাইগুনের অধীনে, তার এক আত্মীয় এই বারের মালিক। সিয়কচুল বারে পৌঁছায় এবং ইলজাংয়ের সঙ্গে দেখা করে। সে মিয়াংয়ের কথা তুলে। ইলজাং বলে তার কাছে টাকা নেই, তাই সে সিলেক্ট হতে পারবে না। যদি তোমার কাছে 10 মিলিয়ন ওন থাকে তবেই সে গান গাইতে পারবে। সিয়কচুল তখন ইলজাংকে ধরে ফেলে এবং মারতে যাচ্ছিল। ঠিক তখনই বকচান সেখানে আসে। ইলজাং তখন ভয়ে বলে, আমি জানতাম না আপনি বকচানকে চেনেন, দয়া করে আমাকে মাফ করে দিন। মিয়াং আগামীকাল এখানে গান গাইতে পারবে। বকচান বলে, কাল ওকে রেন্টে নিয়ে নাও। কিন্তু সিয়কচুল বলে, আমি রেন্টের কথা বলছি না, তার ট্যালেন্টের মূল্যায়ন হওয়া উচিত। পরের দৃশ্যে ম্যানেজার মিয়াংকে ফোন করে জানায়, আপনি অডিশনে পাশ করেছেন, আপনি কাল এখানে গান গাইতে আসতে পারেন। পরবর্তী দৃশ্যে সিয়কচুল তার দুই বন্ধুর সঙ্গে ছিল, তারা গেম খেলছিল। সিয়কচুল বংশুকে বলে, আমি আমার বড় বোনকে খুঁজে পেয়েছি, যে তোমার প্রথম ভালোবাসা ছিল। তুমি চাইলে তার সাথে দেখা করতে পারো, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দেব। ঠিক তখনই মিয়াং সংচুলকে ফোন করে বলে, আমি তোমাকে একটা খবর দিতে যাচ্ছি, চমকে উঠো না, আমি অডিশন পাশ করে ফেলেছি। সিয়কচুল তাকে অভিনন্দন জানায়। এদিকে চাংসু নিজের লকার থেকে টাকা বের করে একটা ডিল করার জন্য নির্দিষ্ট জায়গায় যায়, কিন্তু তখন চিয়েনও গিয়ে চাংসুর গাড়ির ডিকিতে ড্রাগস লুকিয়ে রাখে। অন্যদিকে মিয়াং স্টেজে গান গাইছিল। সিয়কচুলও সেখানে উপস্থিত ছিল এবং তাকে দেখছিল। একই সময় দেখা যায় চাংসু ডিল করছে, কিন্তু তখনই পুলিশ এসে জানায় আপনার গাড়ির ডিক্কি থেকে ড্রাগস উদ্ধার হয়েছে। পরবর্তী দৃশ্যে সিয়কচুলকে ফোন করে জানানো হয় আমাদের বসকে গ্রেফতার করা হয়েছে, তার গাড়ির ডিক্কিতে ড্রাগস পাওয়া গেছে। সিয়কচুল এটা শুনে সেখান থেকে চলে যায়। এরপর তাইউন তার রুমে বসে থাকে এবং লাইভ পারফরমেন্স দেখছিল। সে মিয়ংয়ের গান শুনতে পায় এবং মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এই সিনের সাথেই এপিসোড 3 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি তাইওয়ান মিয়াংয়ের পারফরমেন্স দেখতে থাকে। দেখতে দেখতে সে মুগ্ধ হয়ে যায়। সে মিয়াংয়ের সামনে গিয়ে বসে পড়ে এবং ওয়েটারের সঙ্গে কথা বলে। জিজ্ঞাসা করে এই মেয়েকে, তার নাম কি? ওয়েটার তাকে নাম জানিয়ে দেয়। তাইওয়ান বলে তাহলে ও মেইন স্টেজে পারফরমেন্স করবে। পরে সে কিছু টাকা দেয় এবং ওয়েটারকে বলে ওকে দিয়ে দিও, ও দারুণ পারফরমেন্স করেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় মিয়াং বেরিয়ে যাচ্ছিল। তখন ইলজাং তাকে থামায়, টাকা দেয় এবং বলে এই টাকা আমাদের চেয়ারম্যান দিয়েছেন, এখন থেকে তুমি মেইন স্টেজে গান গাইতে পারবে। মিয়াং অবাক হয়ে বলে চেয়ারম্যানকে? সে বলে তুমি পরের বার তার সাথে দেখা করো। এরপর মিয়াং সিয়কচুলকে ফোন করে জানায় আজ আমার সঙ্গে কি হয়েছে জানো, আমি খুব খুশি, কালকে থেকে আমি মেইন স্টেজে পারফরমেন্স করব। সিয়কচুলও সেটা শুনে খুব খুশি হয় এবং তাকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলে। তারপর সিয়কচুল বাড়িতে ফিরে আসে। সেখানে সে তার বাবার সামনে দাঁড়িয়ে থাকে। সিয়কচুল বলে আমি গ্যাংস্টার হওয়া ছেড়ে দিতে চাই, আমি এই কাজে অসুস্থ এবং ক্লান্ত, জানি না এরপরে কি হবে, কিন্তু যাই হবে এর থেকে ভালোই কিছু হবে। তার বাবা কিছুই বলে না, সে সেখান থেকে তার রুমে চলে যায়। পরের দিন সকালে সিলগন আবার সিয়কচুলকে জিজ্ঞাসা করে তুমি কাল রাতে যা বলেছিলে তুমি কি সত্যি সেটা করতে চলেছ? সিয়কচুল হ্যাঁ বলে সম্মতি জানায়। সিলগন বলে তুমি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছ। পরের দৃশ্যে সে ডেকির কাছে যায় এবং সবকিছু জানায়। ডেকি বলে যদি সে গ্যাংস্টার হওয়া ছেড়ে দেয় তাহলে পরে সে কি করবে? সিলগন বলে চিন্তা করো না, সে কিছু না কিছু ঠিক করে নেবে। এর পরের দৃশ্যে আমরা সাংগিলকে দেখি। সে সিয়কচুলের সঙ্গে কথা বলছে। সে জানায় আমাদের বসের ড্রাগ টেস্ট নেগেটিভ এসেছে, সে খুবই শীঘ্রই মুক্তি পাবে। কিন্তু সে মুক্তি পেয়ে জিজ্ঞাসা করবে এসবের পিছনে কার হাত ছিল, এবং তখন আমাদের সেই উত্তর দিতে হবে। আমরা জানি তাইগুন করেছে, কিন্তু সিয়কচুল বলে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই।
আমাদের আগে প্রমাণ খুঁজে বের করতে হবে। এরপর সে বাইরে আসে এবং স্কুল পড়ুয়া এক ছেলের সঙ্গে দেখা করে। ছেলেটি তাকে বলে, আপনি বলেছিলেন একটা বই পড়তে, আমি পড়ে ফেলেছি, আমি নোটেও লিখেছি, আপনি দেখতে পারেন। এখন আমি আপনার গ্যাংয়ে যোগ দিতে চাই। সিয়কচুল বলে, ঠিক আছে। উপর থেকে দুজন তাদেরকে দেখছিল। সাঙ্গুল বলে, এই ছেলেটি কে? সেই লোকটি বলে, স্কুলে এই ছেলেটি ফাইটে সেরা। তারপর সিয়কচুলকে তার পুলিশ বন্ধু বিয়ংসু কল করে এবং পার্ক সিওর ঠিকানা দেওয়ার জন্য বলে। প্রথমে সিয়কচুল না করলেও পরবর্তীতে দিয়ে দেয়। এরপর আমরা পার্ক সিওকে দেখি যে তার বাসায় ছিল। কেউ একজন দরজায় নক দেয়। সে জিজ্ঞাসা করে কে, তবে এটা ছিল বিয়ংসু। সে তার কণ্ঠ চেঞ্জ করে বলে, আমি পুলিশ, আপনাকে দরজা খুলতে হবে। ভয়ে পার্ক সিও দরজা খুলে দেয়, কিন্তু বিয়ংসু সামনে আসে এবং বলে, আমি। পার্ক সিও প্রথমে চিনতে পারে না। বিয়ংসু বলে, আমি তোমার প্রথম প্রেম, তুমি কি আমাকে ভুলে গেছো? পার্ক সিও মনে করে এবং বলে, আমাকে তোমার প্রথম ভালোবাসা বানানোর জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি এক শিশুর মা। বিয়ংসু বলে, তাতে কি, একজন সিঙ্গেল মাদারকে কি লাইক করা যাবে না? পার্ক সিও বলে, তুমি তো জানো না এখন আমার অবস্থা কেমন। বিয়ংসু বলে, আমি জানি, কিন্তু আমি তোমাকে এই অবস্থা থেকে বের করে আনতে পারি, তবে তোমাকে আমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। সে যদিও বিস্তারিত কিছু বলে না, প্রমিস নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর পার্ক সিওর হার্টবিট বেড়ে যায়। তারপর তায়ন তার লোকদের সঙ্গে কথা বলে এবং বলে, এখন এই 3rd ডিস্ট্রিক্ট আমাদের হবে। বাইরে এসে বকচুন চিওনোকে বকা দেয় এবং বলে, তায়ন তোমাকে এই কাজ করতে বলেছিল, তোমার আগে আমাকে জানানো উচিত ছিল যে তুমি এটা করতে যাচ্ছ। তায়ন এরপর ইলজংয়ের কাছে মিয়ংয়ের চ্যানেলের নাম নেয় এবং তার গান শুনতে থাকে। পরের দৃশ্যে মিয়ং সৌকির সঙ্গে দেখা করতে আসে। সে টাকা ফেরত দেয় এবং বলে সে এই টাকা কোথা থেকে পেয়েছে। সৌকি তার জন্য খুব বেশি খুশি হয়। তারপর সৌকি জিজ্ঞাসা করে, আমি আমার ভাইয়ের নাম্বার দিয়েছিলাম, তুমি কি কথা বলেছ? মিয়ং বলে, হ্যাঁ আমি কথা বলেছিলাম, কিন্তু আমরা ডেট করছি না। এরপর সৌকি বলে, আগে আমার ভাই এমন ছিল না। যখন তোমার ট্রান্সফার হয় হঠাৎ করে তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয়। জানি না তার কি হয়েছিল। হঠাৎ করে সে তার স্কুলের ছেলেদের মারধর শুরু করে, স্কুলের জানালাও ভেঙে ফেলে, যার কারণে তাকে পরবর্তীতে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এখানে মিয়াং মনে করে এই ছেলেরা তো সেই ছেলেরা যারা তাকে বুলিং করত। আমরা দেখি একটি দৃশ্যে সব ছেলেমেয়েরা তাকে বুলিং করছিল। মিয়াং এইসব চিন্তা করে এবং বলে, আমার জন্য সে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে। পরে মিয়ং সিয়কচুলকে ফোন করে এবং বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, কিছু সিক্রেট যা তুমি এখনো আমাকে বলনি। সিয়কচুল বুঝতে পারে সে কার কথা বলছে। সে বলে, আমি পরে তোমার সাথে কথা বলবো। সিয়কচুলও সেই মুহূর্তের কথা মনে করে, কিভাবে সে স্কুলে গিয়েছিল এবং জানালা ভেঙেছিল। পরবর্তী সিনে আমরা দেখি বিয়ংসু হসপিটালে এসেছিল। সে ভিডিও ফুটেজ দেখে কিভাবে 3জন গুন্ডা এসে মারধর করছিল। সৌকি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের জন্য এসব কেন করছো? এটা আমাদের পারিবারিক বিষয়। কিন্তু সে বলে, পার্ক সিউক আমার জন্য পরিবারের মতোই। তারপর পার্ক সিউককে দেখি, সে তার ছেলেকে দেখতে বাড়ি আসে, কিন্তু এবার গুন্ডা তাকে দেখে ফেলে। সে তাকিয়ে থাকে এবং পরে পালাতে শুরু করে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হয়, কিন্তু পার্ক সিও সামহাও বেঁচে যায়। পরবর্তী দৃশ্যে সিয়কচুল বকচুনের সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে সবকিছু কি চলছে, তাইওয়ান এটা কেন করছে। বকচুন বলে, আমি তার সাথে কথা বলবো। সিয়কচুল বলে, বাদ দাও, আমি নিজে তার সাথে দেখা করে কথা বলবো। সিয়কচুল তাইওয়ানের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সামনে কিছু লোক থাকে। তারা তাকে চেনে না এবং তার সঙ্গে লড়াই শুরু করে। একসময় তাদের লড়াই খারাপের দিকে চলে যাচ্ছিল। ঠিক সময় বকচুন সেখানে চলে আসে এবং তাদেরকে থামায়। তাইওয়ানও বেরিয়ে আসে এবং সিয়কচুলকে দেখে। সে তাদের ভিতরে আসতে বলে। সিয়কচুল বলে, আমি জানি তুমি চাংসুকে ফাঁসিয়েছ, তার কাছে গিয়ে ক্ষমা চাও। কিন্তু তাইওয়ান বলে, আমি সেটা করব না। আমার বোন মারা যাওয়ার সময় বলেছিল তুমি সিয়কচুলের মতো ভালো মানুষ হয়ে যাও, কিন্তু তোমার বস আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? যদি সে তোমাকে আমাকে মারার জন্য বলে, তুমি কি আমাকে মারবে? সিয়কচুল কিছুই বলে না। অন্যদিকে চাংসুর গ্যাংয়ের ডোসিক একজনকে মারছিল, কিন্তু সিয়কচুল তাদের থামায়, ভিতরে আসতে বলে এবং জিজ্ঞাসা করে, তোমরা লড়াই কেন করছিলে? একজন বলে, ডোসি কি করেছে, তার টাকার দরকার তাই সে চুরি করে এবং মদ খায়। সিয়কচুল ডোসিকে বকা দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কেন এমন করছো? তুমি জানো না আমি আগে কি করেছিলাম? তোমার পরিবারের অবস্থা ঠিক ছিল না। আমি তোমাকে টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম আর জুয়া খেলো না। তুমি কেন আমার কথা শুনো না? কিন্তু ডোসি খুব রেগে যায়, দেখে মনে হচ্ছিল সে সিয়কচুলকে মারতে চায়। পরের দৃশ্যে বংশুকে দেখি, সে পার্ক সিওর সাথে দেখা করতে আসে। সে তাকে ফোন করে এবং পার্ক সিওক তাকে বলে, উপরে এসো না, আমি তোমার কাছে আসছি।
তখন পার্ক সিও তার সাথে দেখা করার জন্য একটু মেকআপ করা শুরু করে। ঠিক তখনই বিয়ংসুকের কাছে সেই গুন্ডা আসে যাকে সে ক্যামেরায় দেখেছিল। গুন্ডা তার কাছে এসে পার্ক সিওকের ছবি দেখায় এবং বলে, তুমি কি তাকে চেনো? বিয়ংসু বলে, হ্যাঁ আমি তাকে চিনি, সে খুব সুন্দর। কিন্তু গুন্ডা বলে, মোটেও না। তারপর বিয়ংসু তাকে গাড়িতে বসায় এবং হাত করা পরিয়ে দেয় এবং বলে, আমাকে তোমাদের গ্যামলিং হোমে নিয়ে চলো। আর সে পার্ক সিওকে মেসেজ করে বলে, নেক্সট টাইম আমি তোমার সাথে দেখা করব। গ্যামলিং হোমে এসে সে সবাইকে বলে, আমি পুলিশ, তোমাদেরকে জেলে নিয়ে যাব। তারা মুক্তির জন্য খুব বেশি আবদার করে। বিয়ংসু বলে, ঠিক আছে, আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি। যদি তোমরা এরপর পার্ক সিওকে বিরক্ত করো বা টাকা চাও তাহলে আমি তোমাদের সবাইকে জেলে পাঠাবো। চাংসু জেল থেকে জামিন পেয়ে তার জায়গায় ফিরে আসে। চিয়কচুল যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু সাঙ্গুল তাকে বলে, তুমি এখানেই থাকো। সিওকচিলেরও যাওয়ার তাড়া ছিল, কারণ আজ প্রথমবার মিয়ং মেইন স্টেজে পারফরমেন্স করবে। অন্যদিকে আমরা মিয়ংকে দেখি যে পারফরমেন্স করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে সে ভিআইপি সিটের দিকে তাকায় যা সিওকচিলের জন্য নির্ধারিত ছিল। সঙ্গুল সেই লোকের সঙ্গে কলে কথা বলে যার সাথে তাদের ডিল হওয়ার কথা ছিল, কিন্তু ডিলটি বাতিল হয়ে যায়। সে সিওকচুলকে ভিতরে আসার জন্য বলে। চাংসু একটি ছুরি নিয়ে আসে এবং বলে, তুমি প্রমাণ করো তুমি আমার প্রতি কতটা বিশ্বাসী, তুমি তাইয়নকে মারো। মিয়ং পারফরমেন্স করছিল এবং সেই সিটের দিকে তাকাচ্ছিল যা সিওকচুলের জন্য ছিল, কিন্তু সেখানে তাইয়ন এসে বসে এবং তার দিকে তাকিয়েছিল। আর এর সাথেই এপিসোডটি শেষ হয়। এপিসোড 5-এর শুরুতে আমরা চাংসুকে দেখি, যে সিওকচুলের সঙ্গে কথা বলছিল এবং তাকে তাইওয়ানকে মারার জন্য বলছিল। তাকে বলে, তুমি ভেবে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও। তাইওয়ান মিয়াংয়ের দিকে তাকিয়েছিল যে গান গাইছিল। ঠিক তখনই ম্যানেজার ইলজাংকে ডাকে এবং তার কানে কিছু বলে। পরের দৃশ্যে দেখা যায় মিয়াং বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইলজাং তার কাছে আসে এবং বলে, আমাদের বস তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তার জন্য গান গাইতে পারো? কিন্তু সে না বলে দেয় এবং বলে, আমি এভাবে কাউকে গান গেয়ে শোনাই না। ইলজাং অনুরোধ করে এবং বলে, দয়া করে একবার দেখা করো, না করলে আমার চাকরি চলে যাবে। পরে মিয়াং রাজি হয় এবং তাইউনের কাছে আসে। বাইরে এক ওয়েটার ইলজাংকে বলে, তোমার মিয়াংকে ভিতরে পাঠানো উচিত হয়নি, এটা হয়তো সেই ছেলেটার গার্লফ্রেন্ড যে আগে আসছিল। কিন্তু ইলজাং বলে দিয়েছিল কিছুই হবে না। ভিতরে আমরা তাইউনকে দেখি, যে প্রথমে নিজের সম্পর্কে বলে এবং বলে সে কে, তারপর মিয়াংকে গান গাইতে বলে। এখন মিয়াং গান গায়, তাইউনের জন্য গায়। এরপর সে তার ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে আটকে দেওয়া হয়, তাকে যেতে দেওয়া হয় না। মিয়াংয়ের কাছে বারবার সিওকচুল ফোন করছিল, কিন্তু সে ফোন ধরতে পারছিল না। মিয়াং বলে, আমার বিএফ আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। কিন্তু তাইয়ান প্রশ্ন করে, সে কে, সে জীবন লিড করার জন্য কি করে? মিয়াং জবাব দেয়, আমি কেন তোমাকে বলবো? তারপর ওরা মিয়াংয়ের ফোন সুইচ অফ করে দেয়। তারা তাকে টাকা দিতে চায়, কিন্তু সে কিছুই নেয় না। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মিয়াং সরাসরি তার বাসায় আসে এবং দেখে সিওকচুল তার জন্য অপেক্ষা করছে। সে জিজ্ঞাসা করে, তুমি অতীতে আমার জন্য এটা কেন করেছিলে? তুমি তাদের কেন মারলে? তুমি আমার জন্য এরকম হয়ে গিয়েছো। সিওকচুল উত্তর দেয়, যদি কেউ তোমাকে বিরক্ত করে আমি তার এমন অবস্থাই করব। এরপর এক দৃশ্যে দেখা যায় সিওকচুল মিয়াংয়ের সঙ্গে দেখা করতে বারে আসে, কিন্তু ওয়েটার ও ইলজাং জানায় যে সে তো আগেই চলে গিয়েছে। সিওকচুল তার স্কুলে ঘটে যাওয়া পুরনো ঘটনা মনে করে। আমি তখন অন্য স্কুলে ছিলাম, আমি জানালার কাছে ভেঙে ফেলেছিলাম, তারপর কিছু ছেলেদের মারধর করেছিলাম। এক পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করেছিলে? তুমি তো এমনি এমনি কাউকে মারবে না, ভিকটিম কে ছিল? কিন্তু সে মিয়াংয়ের নাম বলে না। রাতে আমরা সিওকচুলকে দেখি, সে একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে সে দেখে সে তাইহনকে মেরে ফেলেছে। পরের সিনে আমরা দেখি সৌকি তার বোনের সঙ্গে কথা বলছিল। প্রাকসিও তাকে বলে, আমি এখানে থাকতে পারবো না, এই জায়গা আমার জন্য জেলখানার মতো। আমি আমার ছেলে গিয়নের সঙ্গে দেখা করতে চাই, আর না হলে আমাকে গ্যামলিং হোমে পাঠিয়ে দাও। কিন্তু তার বোন চিৎকার করে বলে, এটা হতে পারে না। পরের দৃশ্যে পার্কসিও একা ছিল। ঠিক তখনই তার কাছে একটি মেসেজ আসে গ্যামলিং হোমের বসের কাছ থেকে। তাতে লেখা ছিল, এখন থেকে আমি তোমাকে আর বিরক্ত করব না, আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। বিয়ংসও তাকে মেসেজ করে বলে, আজ তোমার জন্য একটা ভালো খবর আসবে। পরের দৃশ্যে আমরা চাংসুকে দেখি, যে সিওকচুলের সঙ্গে কথা বলে এবং বলে, তোমার সিদ্ধান্ত কি, তুমি কি তাইওয়ানকে মারবে? কিন্তু সিওকচুল তা না করে দেয়। সেঙ্গুল তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিওকচুল স্পষ্টভাবে বলে দেয়, আমি তাকে মারবো না, যদি আপনাদের মারতে হয় তাহলে নিজেরা গিয়ে মেরে আসুন। অন্যদিকে ইলজাং মিয়াংকে ফোন করে, তুমি কোথায়, সব কাস্টমার তোমার জন্য অপেক্ষা করছে। মিয়াং স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আর বারে গান গাইব না। পরে মিয়াং তার মায়ের নার্সিংহোমে যায় এবং সেখানে সবার জন্য গান গায়। বক্সুন চিয়ানের সঙ্গে কথা বলে এবং জানতে পারে যে গতকাল বারে এসব হয়ে গিয়েছিল, আর সেই মেয়েটির নাম ছিল মিয়াং। সে দ্রুত তাইওয়ানের কাছে যায় এবং জানিয়ে দেয় মিয়ং আসলে সিওকচুলের গার্লফ্রেন্ড।
পরবর্তী সিনে আমরা দেখি হাসপাতালে একজন রোগী সৌকিকে দেখে ফেলে এবং তার প্রেমে পড়ে যায়। তারপর সে ডাক্তারের কাছে যায়, সাথে সৌকিও ছিল। রোগী তার সমস্যার কথা শেয়ার করে এবং বলে, আমি আবার এখানে আসবো, কারণ এখানকার নার্স খুবই কাইন্ড আর সুন্দর। তার যাওয়ার পর কিয়ং বলে, কি আজে বাজে কথা বলে গেল, তুমি আগে থেকেই সুন্দর ছিলে, যে কেউ দেখে বুঝতে পারবে, এই কথা বলার কোনো দরকারই ছিল না। তারপর কিয়ং বলে সে ওয়াশরুমে যাচ্ছে। তার যাওয়ার পর সৌকি কিছু কাজ করতে থাকে, কিন্তু হঠাৎ সে কনসার্টের টিকিট দেখতে পায়। কিয়ং তখন ওয়াশরুমে ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় যে কনসার্টের টিকিটগুলো বাইরে রয়ে গেছে। সে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ছুটে আসে, কিন্তু এসে দেখে টিকিটগুলো তার জায়গা মতোই ছিল। বাইরে থেকে সৌকি এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, সে উত্তরে দেয় কিছুই না। এরপর পার্কসিওর কাছে বিয়ংসু কল করে। পার্কসিও বলে, আমার বস আমাকে মেসেজ করেছে যে এখন থেকে তারা আমাকে আর বিরক্ত করবে না। তুমি কি কিছু করেছো? বিয়ংসু বলে, হ্যাঁ আমি কিছু করেছি, কিন্তু খুব বেশি কিছু না। আমি শুধু ওদের একটু ওয়ার্নিং দিয়েছি। পার্কসিও তাকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। তারপর বিয়ংসিও রোমান্টিক কথা বলতে শুরু করে। পার্কসিও জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? সে বলে, আমি তোমার বাসার সামনেই আছি। বিয়ংসিকে দেখতে পার্কসিও বাইরে আসে। সে বারবার রোমান্টিক কথা বলতে থাকে। তারপর পার্কসিও লজ্জা পেয়ে যায় এবং ভিতরে দৌড়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা সৌকি এবং কিয়ংকে দেখি, যারা রেস্টুরেন্টে খেতে এসেছে। সৌকি আগের সেই কথাটা মনে করে যেখানে সে একটি কনসার্টের টিকিট দেখেছিল, আর তাতে একটি ফিক্সড তারিখ লেখা ছিল। পরে সে কিয়ংকে বলে, আমরা কি ওই দিন ডেটে যাব? কিয়ং প্রথমে রাজি হয়, কিন্তু পরে চিন্তা করে বলে, আমি যেতে পারবো না, সেদিনের জন্য আগে থেকেই আমার প্ল্যান আছে। এই কথা শুনে সৌকি কিছুটা কষ্ট পায়। পরবর্তী দৃশ্যে মিয়াকে দেখি, যে একটি খোলা জায়গায় গান পারফরমেন্স করছিল। সেই সময় সিয়কচুলও সেখানে আসে, যে ব্যাংকে গিয়েছিল লোন নিতে, কিন্তু লোন পায়নি। বাইরে এসে সে মিয়াংকে দেখে এবং তার জন্য তালি দেয়। পরে তারা কথা বলতে থাকে। সিয়কচুল জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, তুমি কি আর বারে যাওনি? মিয়াং উত্তর দেয়, আমি আর বারে গান গাবো না। সিয়কচুল জিজ্ঞাসা করে, কি হয়েছে, ওই ম্যানেজার কি তোমাকে বিরক্ত করছে? মিয়াং বলে, না, আমি আসলে সেসব জায়গায় গান গাইতে পছন্দ করি না, আমি এমন জায়গায় গান গাইতে ভালোবাসি। সিয়কচুল বলে, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। এরপর সে মিয়ংকে জড়িয়ে ধরে এবং কিস করে। তখন তাদের আশেপাশে কেউ একজন ছিল যে তাদের ছবি তুলছিল। চ্যাংফু তখন সিলগনের কাছে আসে এবং জানায় তাইওয়ান কি করেছে। সে বলে, আমার কিছুই জানা নেই, কিন্তু আমি শান্তি চাই, আমাকে ওর সাথে কথা বলতে হবে। সিলগন তারপর তাইওয়ানকে ফোন করে। চাংফু তাইওয়ানকে বলে, চলো আমরা দেখা করে কথা বলি। পরবর্তীতে সিয়কচুলের কাছে ফোন আসে এবং বলা হয় দেখা করতে হবে। সিয়কচুল তখন মিয়াংয়ের সঙ্গে ছিল এবং সে বলে, আমাকে এখন যেতে হবে। মিয়াং বলে, তুমি তো বলেছিলে তুমি কাজ ছেড়ে দিবে। সিয়কচুল বলে, এটাই শেষ কাজ, এরপর আমি পুরোপুরি কাজ ছেড়ে দিব। পরবর্তী দৃশ্যে তারা দুইজন মিটিং করছে, কিন্তু তাদের মধ্যে আহামরি কিছুই হয় না। তাইওয়ান তাকে খুব খারাপভাবে অপমান করে, এমনকি এক পর্যায়ে ছুরি দেখিয়ে বলে, ঠিক আছে আমি এখনই তোকে মেরে ফেলবো। কিন্তু সিয়কচুল তাকে থামিয়ে দেয়, এমন কিছু করো না। এরপর চাংসু সাঙ্গুলের সাথে কথা বলে এবং বলে, এমন অপমান আগে কেউ কখনো আমাকে করেনি, আমি কিছুই জানি না, তুমি এমন কাউকে হায়ার করো যে তাইওয়ানকে মেরে ফেলতে পারবে। অন্যদিকে আমরা দেখি তাইওয়ান তার বাড়িতে ছিল। সে মিয়াং এবং সিয়কচিলের ছবিগুলো দেখছিল। সে তাদের উপর নজর রাখার জন্য একজন লোক রেখেছিল। আর এই সিনের সাথেই এপিসোড 5 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে আমরা সিয়কচুলকে তার পোয়েট্রি ক্লাসে দেখি। মিয়াং তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায়? সে তার উত্তর না দিয়ে উল্টা জিজ্ঞাসা করে, তুমি কোথায়? মিয়াং বলে, আমি এখন বলবো না। পরে সিয়কচুল বাইরে আসে, তখন তার সামনে মিয়াং দাঁড়িয়েছিল। মিয়াং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সিয়কচুল বলে, আমি এখানে পোয়েট্রি শিখতে আসি, কিন্তু এটা কাউকে বলো না, কারণ সবাই জানে আমি একজন গ্যাংস্টার, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। মিয়াং হাসে এবং বলে, হাসাহাসি কেন করবে, গ্যাংস্টাররা কি কবিতা পড়তে পারে না? তারপর মিয়াং বলে, আমি এখানে কাজ করতে এসেছি, আমি বাচ্চাদের পিয়ানো শেখাবো। অন্যদিকে তাইওয়ান তার বোনের মেমোরিয়ালে যায়, সেখানে তার মৃত বোনকে দেখে এবং বলে, আমাকে মাফ করে দিও, আমি একজন ভালো মানুষ হতে পারিনি। তারপর সে পাস্টের একটি সিন মনে করে, যেখানে সে এবং তার বোন ছিল। তার বোন তার জন্য ছবি আঁকছিল। তার বোন বলে, তুমি সবসময় এরকম হাসি খুশি থেকো আর একজন ভালো মানুষ হয়ে থেকো। তারপর আমরা মিয়াংকে দেখি, সে একজন মেয়ের সাথে কথা বলে এবং জানায়, আমি কাজ করতে প্রস্তুত। ওই মেয়ে মিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন অনেক মানুষের সামনে গান গাইতে আনকমফোর্টেবল ফিল করবে না? মিয়াং মাথা নাড়ায় এবং বলে, না। তারপর আমরা দেখি মিয়াং সবাইকে পিয়ানো শেখাচ্ছিল, তার মানে সে তার কাজ শুরু করে দিয়েছিল। নেক্সট সিনে আমরা সৌকিকে দেখি, যে সিয়কচুলকে ফোন করে এবং বলে, পার্কসিও তার বোন তাকে কি বলেছে, এই বাড়ি তার জন্য জেলখানার মতো, আমার মনে হয় সে বাড়ি থেকে পালাতে পারে। তারপর সৌকি বলে, আসলে আমার কাছে একটি প্ল্যান আছে, তুমি তাকে গিয়নের সঙ্গে দেখা করাও আর দুজনকে এন্টারটেনমেন্ট পার্কে নিয়ে যাও। পরবর্তী সিনে সিয়কচুল সেটাই করে, সে গিয়নকে বাড়ি থেকে নিয়ে আসে, তারপর পার্কসিওকে পিক আপ করে, তারপর তারা সবাই মিলে এন্টারটেনমেন্ট পার্কে চলে যায়।
সেখানে বিয়ংসিও ছিল। সবাই একসাথে খুব আনন্দ করে। এদিকে মিয়াংয়ের কাছে একটি ফোন আসে, যেটা ছিল একটি এন্টারটেইনমেন্ট কোম্পানি থেকে। তারা বলে, আমরা তোমার ভিডিওগুলো দেখেছি, আমরা তোমার সঙ্গে কাজ করতে চাই। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। অন্যদিকে আমরা দেখি ডোসির পিছনে লোনের লোকেরা পড়েছিল। ডোসি পালাতে থাকে, কিন্তু সময় মতো সিওক্সিল সেখানে আসে এবং তাকে সাহায্য করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি মিয়ং এন্টারটেইনমেন্ট কোম্পানিতে আসে আর একজন মেয়ের সাথে কথা বলে। এদিকে সিলগনের কাছে ব্যাংক থেকে একটি পোস্ট আসে। তারা জানতে পারে তাদের বাড়ি খুব শীঘ্রই ব্যাংক নিয়ে নিতে চলেছে, তবে সে বিষয়টা কাউকে বলে না। শুধু এতটুকুই বলে, এই বাড়ি আমরা বিক্রি করে দেব আর অন্য কোথাও গিয়ে থাকবো। এরপর আমরা মিয়াংকে দেখি যে সিওকচুলের সঙ্গে ছিল, আর সে তাকে বলেছিল আজ সে কোথায় গিয়েছিল, কাদের সঙ্গে কথা বলেছে। সে বলে, আমিও ডেবিট করতে পারি, এই কোম্পানি থেকে অনেক আর্টিস্ট ডেবিট করেছে। এরপর সে তার মায়ের কাছে যায়, কিন্তু তার মা চিৎকার করতে থাকে আর বলে, আমাকে আমার বাড়ি নিয়ে চলো। মিয়াং তখন তার মাকে শান্ত করে। তারপর মিয়াং সিওকচুলের সঙ্গে কথা বলে আর বলে তার মায়ের অতীতে কি ঘটেছিল। তারপর আমরা অতীতের একটি সিন দেখি, যেখানে মিয়ংয়ের মা তাকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল। মিয়ং তাকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে, কিন্তু তার মা কিছুই বলে না। সে সরাসরি তাকে একটি পিয়ানোর সামনে নিয়ে যায়। সে তার জীবনে এই প্রথমবার পিয়ানো দেখেছিল আর তখনই বাজিয়েছিল। সে বলে, আমরা একসঙ্গে অনেক প্রমিস করেছিলাম, তবে একটি প্রমিস ছিল আলাদা, কিন্তু এখন মনে করতে পারছি না সেটি কী ছিল। অন্যদিকে আমরা সৌকিকে দেখি, যে কনসার্টে আসে। সেখানে সে কিয়ংকেও দেখতে পায়, যে একটি মেয়ের সঙ্গে ছিল। সৌকি কনসার্টের ভিতরে যেতে চায়, কিন্তু তার কাছে টিকিট ছিল না, তাই তাকে বাইরে অপেক্ষা করতে হয়। সিওকচুল মিয়াংকে বাড়িতে পৌঁছে দেয় আর বলে, তুমি চিন্তা করো না, তোমার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তুমি আবার তাকে প্রমিস করতে পারো। মিয়াং তাকে জড়িয়ে ধরে আর একথা বলার জন্য ধন্যবাদ জানায়। এরপর সিওকচুল নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখন রাস্তায় সে জিনোকে দেখতে পায়। জিনো তাকে দেখে অনেক খুশি হয় আর বলে, তুমি আমাকে ফলো করো। পরে সে তাকে নিজের জায়গায় নিয়ে যায়, নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সবাই একসাথে খাওয়া দাওয়া করে। তারপর জিনো কথা বলে এবং জিজ্ঞাসা করে, তুমি কি গ্যাংস্টারের কাজ ছেড়ে দিয়েছ? সে না বলে। জিনো বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটা ছেড়ে দাও, এই কাজ তোমাকে কিছুই দেয় না। আমাদের মতো লোকেদের জন্য আমাদের পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের শুধু তাদেরকেই রক্ষা করা উচিত। অন্যদিকে কিয়ং কনসার্ট থেকে বেরিয়ে আসে। সে একদম সত্যি কথা বলে এবং বলে, আমরা আগেই এক গার্লফ্রেন্ড আছে, আমরা বিয়েও করতে যাচ্ছি। মেয়েটি বলে, কোনো সমস্যা নেই, এমনিতেই আমার মা আমাকে এখানে আসতে বলেছিল। পরে সে চলে যায়। কিয়ং তারপরে পালিয়ে যায় এবং সৌকিকে কল করে, কিন্তু কোনো লাভ হয় না। সৌকি মন খারাপ করে ড্রিঙ্ক করার জন্য যাচ্ছিল, তখন সেই রোগী তাকে দেখে ফেলে, যে আগে হসপিটালে এসেছিল। সে সৌকির সঙ্গে কথা বলে। কিয়ং বারবার কল করছিল, কিন্তু ছেলেটা ফোন ধরে এবং বলে, আমি তার বিয়ে বলছি, সে এখন কল ধরতে পারবে না। সৌকি তার দিকে তাকিয়েছিল। ছেলেটি বলে, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু সৌকি বলে, তুমি ঠিক করেছ, কিন্তু আমি তোমার টাইপের না। পরে সে চলে যায়। পার্কসিও তার ছেলের সাথে ডিনার করে, কিন্তু সে তো তার ছেলের সাথে আর বাড়িতে যেতে পারবে না, তাই সে তার ছেলেকে বিদায় জানায়। সিওকচুল গাড়ি চালাচ্ছিল এবং জিনহুর বলা কথাগুলো চিন্তা করছিল। অন্যদিকে আমরা দেখি কিয়ংয়েরও মন খারাপ ছিল। সৌকিও বাড়িতে ফিরে আসে, কিন্তু তারও মন খারাপ ছিল। বিয়ংসু গিয়নকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে আসার পর গিয়নও কান্না করা শুরু করে। অন্যদিকে দেখি মিয়াং নিজের ক্যাফেতে কাজ করছিল, কিন্তু বাইরে থেকে কেউ তার ছবি তুলে নেয়। পরের দৃশ্যে দেখা যায় সেই ছবি তাইওয়ান দেখছিল এবং বুঝে যে সবাই চলে গেছে। পরে সে ক্যাফেতে আসে এবং মিয়াংয়ের সঙ্গে কথা বলে। মিয়াং বলে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর সামনে থেকে এখানে আসবে না। কিন্তু সে বলে, আমি জানি তুমি তাকে ডেট করছো, তুমি সিওকচুলকে ডেট করছো এবং আমি তাকে চিনি। তুমি কি জানো সে কেমন মানুষ? ঠিক তখনই আমরা সিওকচুলকে দেখি, যে গাড়ি নিয়ে এখানে আসে এবং ক্যাফেতে ঢুকে। অন্যদিকে আমরা সাঙ্গিলকে দেখি, যে ডসের সঙ্গে কথা বলে। সে ছুরি দেখে বলে, তোমাকে একজনকে মারতে হবে, সে হলো তাইওয়ান। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 6 যেখানে শেষ হয়, এপিসোডের 7 সেখান থেকেই শুরু হয়। এপিসোডের শুরুতেই আমরা তাইওয়ানকে দেখি, যে মিয়ংয়ের সঙ্গে কথা বলছে। সে বলছিল সে জানে মিয়ংয়ের মা কোথায় ভর্তি আছেন। সে বলে, তোমার টাকার দরকার হতে পারে। মিয়ং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? তখন তাইওয়ান বলে, আমি যাকে পছন্দ করি তার সম্পর্কে আমি সবকিছু জেনে ফেলি। এমনি কি আমি জানি তুমি সিওকচুলকে ডেট করছো। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি সে কেমন মানুষ। আমি চাইলে তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি। এটা বলে সে চলে যায়। বাইরে গাড়িতে বসে থাকা অবস্থায় সে সিওকচুলকে দেখে, যে গাড়ি নিয়ে ভিতরে আসে। তারপর সে মিয়ংয়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তোমাকে অনেক সিরিয়াস লাগছে। মিয়ং বলে, আমি ভালো আছি, কাজের চাপের কারণে এমন হচ্ছে। আমি খুব ক্লান্ত, চলো বাড়ি যাই। সিওকচুল তাকে বাড়িতে পৌঁছে দেয়।
মিয়ং তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি তো একসময় বলেছিলে যারা আমাকে বিরক্ত করবে তুমি তাদের ছাড়বে না, তুমি কি এখনো আমার জন্য সেটা করতে পারবে? সিওকচিল উত্তর দেয়, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। মিয়ং তাকে জড়িয়ে ধরে এবং বলে, আজ রাত কি তুমি আমার সাথে থাকতে পারবে? পরদিন সকালে গিয়নকে দেখা যায় যে তার মায়ের গাছের সাথে ছবি তুলছে, কারণ গাছে ফুল ফুটেছে। এদিকে সিওকচুল আসে, নিজের পোশাক পাল্টে বাইরে যায়, কিন্তু তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজে যাচ্ছ? সিওকচুল হ্যাঁ বলে। সিলগন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো জিএফ আছে? সিওকচুল হ্যাঁ বলে। তখন সিলগন বলে, তার সাথে ভালো ব্যবহার করো। কাজে যাওয়ার পথে মিয়ং তার সাথে কথা বলে এবং বলে, তুমি ভীষণ হার্ডওয়ার্কিং গ্যাংস্টার, তুমি কাজও করো আবার পোয়েট্রি ক্লাসেও যাও, পাশাপাশি তোমার জিএফেরও খেয়াল রাখো। পরে মিয়ং তাইওয়ানকে ফোন করে এবং বলে, যদি তুমি সিওকচুলের সাথে কিছু করার চেষ্টা করো তাহলে দেখে নিও আমি চুপ থাকবো না। পরের দৃশ্যে পার্ক সিওকে দেখা যায়, সে নিজের বাড়িতে ছিল এবং তার ছেলে গিয়নকে মনে করছিল, তার ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো সে মনে করছিল। অন্যদিকে আমরা কিয়ং এবং সোকিকে দেখি। কিয়ং বলে, গতকাল আমি তোমাকে মেসেজ করেছি, কলও দিয়েছিলাম, তুমি কেন কোনো রিপ্লাই দাওনি? আর একটা ছেলে ফোন ধরেছিল, সে বলল সে তোমার বিএফ, সে আসলে কে? সোকি বলে, সে সেই পেশেন্ট যে এখানে এসেছিল। আর সে জিজ্ঞাসা করে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? তুমি তো ডিরেক্টরের মেয়ের সাথে কনসার্ট দেখতে গিয়েছিলে, তুমি আমাকে মিথ্যে বললে কিভাবে? কিয়ং বলে, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমি তাকে তখনই বলেছিলাম যে আমার আগে থেকেই জিএফ আছে, কিন্তু সোকি তার কথা বিশ্বাস না করে চলে যায়। এরপর পার্কসিও তাকে ফোন করে এবং বলে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। কিন্তু সোকি বলে, আমি আসবো না, তুমি যা খুশি তাই করো। তারপর সোকি কিছু একটা করার পরিকল্পনা করে। সে তার মাকে ফোন করে বলে, আমি আমার বাড়ি পরিষ্কার করিনি, তুমি এসে করে দাও। আর পারলে সাথে ডেকির ওয়াইফকেও নিয়ে এসো। এদিকে সিলগন ডেকির কাছে আসে এবং জানায়, আরেক মাস পর ব্যাংক আমাদের বাড়ি দখল করে নিয়ে যাবে। তখন ডেকির ওয়াইফও যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ সৌকির মা তাকে ফোন করেছিলেন। এদিকে সিওকচুল রেস্টুরেন্টে থাকে এবং সেখানে সেই ছেলেটিকে দেখে যে গ্যাংস্টার হতে চায়। সিওকচুল তাকে বাইরে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে বলেছিলাম যতদিন না তুমি 10ম শ্রেণী পাশ করছো ততদিন এখানে আসতে পারবে না, তুমি গ্যাংস্টার হতে পারবে না। কিন্তু ছেলেটি বারবার অনুরোধ করতে থাকে। তখন সিওকচুল বলে, এখানে তোমার কোনো ভবিষ্যৎ নেই, তুমি নষ্ট হয়ে যাবে, তোমার কি কোনো স্বপ্ন আছে? ছেলেটি বলে, আমি বেসবল প্লেয়ার হতে চাই। সিওকচুল বলে, ঠিক আছে, আগে তুমি সেটাই ট্রাই করো, যদি আবারও ব্যর্থ হও তখন এখানে চলে এসো। অন্যদিকে আমরা দেখি তাইহুন একটি ছেলের সাথে ছিল যে চেনসু গ্যাংয়ের সদস্য এবং গোপনে তাইওয়ানের জন্য কাজ করছে। তাইওয়ান তাকে জিজ্ঞাসা করে, কি আপডেট এনেছো? ছেলেটি বলে, তারা তোমাকে মারার পরিকল্পনা করছে আর এজন্য তারা সিওকচুলকে ভাড়া করেছে। তাইওয়ান হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? তখন ছেলেটি সেই দৃশ্য মনে করে যখন চেংসু সিওকচুলের সাথে কথা বলছিল, তাকে ছুরি দিয়েছিল এবং বলেছিল মাঠে গিয়ে তাইওয়ানকে মেরে ফেলতে হবে। ছেলেটি বলে, আমি নিজ কানে এসব শুনেছি, আমি সত্যি বলছি। যদিও সে জানে না সিওকচুল আসলে এমন কাজ করতে অস্বীকার করেছে। এরপর আমরা সাঙ্গুলকে দেখি যে ডৌসির সঙ্গে কথা বলছে। সে ডৌসির অ্যাকাউন্টে টাকা পাঠায় যাতে ডৌসি তাইওয়ানকে মারতে রাজি হয়। পরে সাঙ্গুল চেংসুর কাছে গিয়ে জানায়, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, ডৌসি রাজি হয়েছে। ডৌসি তখন গাড়িতে বসে গেম খেলছিল, কিন্তু সে সেখানে লস খায়। এরপর যখন সাঙ্গুল তার সঙ্গে দেখা করতে আসে তখন সে গাড়িতে নেই, তার মানে সে পালিয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি সিওকচুলি মিয়ংয়ের সঙ্গে দেখা করার জন্য আসছিল। তখন সে একটি শপিং মলে একটি ড্রেসের দিকে তাকাচ্ছিল আর আগের রাতের ঘটনাগুলো মনে করে। যখন সে মিয়ংয়ের বাড়িতে ছিল তারা একসাথে ছবি দেখছিল, একজন আরেকজনের স্বপ্নগুলো নিয়ে কথা বলে এবং তারা সেখানে কিসও করে। এদিকে বিয়ংসু পার্কসিওর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু দেখে তার মাও সেখানে এসেছে। তখন সে লুকিয়ে পড়ে এবং পার্কসিওকে ফোন করে জানায়, তোমার মা এখানে এসেছে, তুমি লুকিয়ে যাও। পার্কসিও তখন বাথরুমে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে। রুম ক্লিন করার এক পর্যায়ে ডেকির ওয়াইফ বাথরুমে যেতে চায়, কিন্তু দরজা খুলে না। তখন ভিতরে পার্কসিওর ফোন বেজে ওঠে। সবাই বুঝে ফেলে ভিতরে কেউ আছে। তারা চিৎকার করে বলতে থাকে, যে ভিতরে আছো বাইরে বেরিয়ে আসো। অবশেষে পার্কসিওকে বাইরে বের হতে হয়। পরের দৃশ্যে তিনজন একসাথে বসে কথা বলে। পার্কসিওর মার আগে চিৎকার করে বলে, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এখানে থাকতে তোমার কি লজ্জা করে না? পার্কসিও তখন বলে, আমি তোমাদের মিস করছি। ডেইকির ওয়াইফ তখন তাদের জন্য রামেন রান্না করে এবং সবাই খেতে বসে। অন্যদিকে সিওকচুলের কাছে সাঙ্গুল ফোন করে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? আমাদেরকে ডোসিকে খুঁজে বের করতে হবে, সে আমাদের বসের টাকা নিয়ে পালিয়েছে। তারপর সবাই মিলে ডোসিকে খুঁজতে বের হয়। রাতে সৌকিকে দেখা যায় সে নিজের বাড়িতে ফিরছিল। তখন কিয়ং তাকে মেসেজ করে, আমি তোমাকে ভালোবাসি। সৌকি তারপর বাড়িতে ফিরে আসে। পার্কসেও প্রথমে সৌকিকে সব বলে দেয়, আজ কি ঘটেছে। মা এখানে এসেছিল, সাথে ডেকির ওয়াইফও ছিল, তারা তাকে ধরে ফেলেছিল। সৌকি জানতে চায় এরপর কি হয়েছিল।
তার মনে হচ্ছিল হয়তো মা তাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু পার্কসিও বলে তা নয়। মা বলেছে এখন থেকে তুমি চিরদিনের জন্য সৌকির সাথে এখানেই থাকবে। কিছুক্ষণ পর পার্কসিও চিৎকার করে বলে, আমি জানি এটা তুমি করেছো। তুমি মাকে এখানে নিয়ে এসেছিলে। দরজার পাসওয়ার্ডও তুমি দিয়েছো। এদিকে সিয়কচুল জানতে পারে ডক্সি কেন পালিয়েছে, কারণ তাকে তাইওয়ানকে মারার কাজ দেওয়া হয়েছিল। তখন সে নিজের বসের কাছে যায়, রাগে চিৎকার করে, তুমি এটা কেন করলে? তুমি তাকে কেন এই কাজ দিলে? সাঙ্গুল জানায় এটা চাংসুর আদেশ ছিল। সিয়কচুল বাইরে আসে এবং মিয়ংয়ের কাছে যেতে চায়, কিন্তু তার গাড়ি স্টার্ট নেয় না। তখন তাকে হেঁটেই পালাতে হয়। অন্যদিকে আমরা মিয়ংকে দেখি, যে এন্টারটেনমেন্ট কোম্পানিতে গিয়ে নিজের গান পারফরমেন্স করছিল। ঠিক তখনই খবর পায় তাইওয়ানও সেখানে এসেছে এবং কোম্পানির লোকেদের সঙ্গে কথা বলছে। আসলে কাউকে দিয়ে সুপারিশ করানো হয়েছিল যাতে মিয়ংকে এখানে আনা হয়। পরের দৃশ্যে মিয়ং তাইওয়ানের সাথে কথা বলে, জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে? আমি তো আগেই বলেছিলাম তোমার কোনো সাহায্য আমার দরকার নেই। সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু তাইওয়ান তাকে ধরে ফেলে। ঠিক তখনই পাশে থাকা সিয়কচুল সব দেখে ফেলে। মিয়ংয়ের হাত তাইওয়ানের ধরা ছিল। সিয়কচুল আসে এবং তার হাত ছাড়িয়ে নেয়, আর দুইজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকে। এই সিনের সাথেই এপিসোড 7 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 7 যেখানে শেষ হয়েছিল, এপিসোড 8 সেখান থেকে শুরু হয়। তাইওয়ান এবং সিয়কচুল সামনাসামনি দাঁড়িয়ে ছিল। তাইওয়ান তখন বলে আমি কেবল তার স্বপ্ন পূরণ করতে চাই, সে একজন সিঙ্গার হতে চায়। তাইওয়ান তখন বলে আমি কেবল তার স্বপ্ন পূরণে সাহায্য করতে চাই, সে একজন সিঙ্গার হতে চাই। সিয়কচুল তখন জিজ্ঞাসা করে এটা তুমি কেন করবে? তখন তাইওয়ান জবাব দেয় কারণ তুমি এটা করতে পারবে না। তখন সিয়কচুল বলে তুমি এমন কিছুই করো না যাতে আমাদের সবার ক্ষতি হয়ে যায়। তাইওয়ান সেখান থেকে চলে যায়। তারপর সিয়কচুল এবং মিয়ং বাইরে আসে। মিয়ং তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? সিয়কচুল বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর সে একটি ড্রেস দেখায় এবং বলে এটা সেই ড্রেস যা আমরা দেখেছিলাম। ড্রেস দেখে মিয়ং অনেক খুশি হয়ে যায় এবং বলে চলো ঘুরতে যাই, আমরা ডেটে যাব। পরের দৃশ্যে দুইজনকে বাস স্টপে দেখা যায়। মিয়ংকে সেই ড্রেসে দেখে সিয়কচুল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা দুইজন একসাথে একটি নতুন জায়গায় যায় এবং কিছু ভালো মুহূর্ত কাটায়। তারা একসাথে সূর্য উদয় দেখে। অন্যদিকে সৌকির মা তাকে মেসেজ করে জানায় কাল আমি তোমার বাড়িতে আসবো, যাতে তোমার বড় বোনকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। সৌকি বিষয়টা পার্কসিওকে জানায়। তারা দুইজন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সৌকি যখন কাজে যাওয়ার জন্য বের হয়, সে বাইরে কিয়ংকে দেখে। কিয়ং তার সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার উপর রাগ করছো? সৌকি বলে আমি খুব রাগ করেছি, তবে সেটা তোমার উপর না, নিজের উপরে। তারপর কিয়ং বলে আমি কিছু প্ল্যান করেছি, চলো ঘুরতে যাই। এদিকে মিয়ং আর সিয়কচুলও বাইরে ছিল এবং তাদের সময় একসাথে উপভোগ করছিল। তাইওয়ান তার বোনের মেমোরিয়ালে আসে এবং তার বোনের সাথে কথা বলে। সে বলে সিয়কচুল আমাকে মারার প্ল্যান করছে, এখন আমি কি করব? এরপর সে অতীতের দৃশ্য মনে করে, যখন তার বোনের ফিউনারেল হয়েছিল, যা আমরা আগেই দেখেছিলাম। তখন তাইওয়ান কি করেছিল যখন চাংচু সেখানে এসেছিল। পরে তাইওয়ানকে ধরে ফেলা হয় এবং তাকে মারধর করা হচ্ছিল। ঠিক তখনই সিয়কচুল এসে সাঙ্গুলকে আটকায়। এরপর সে তাইওয়ানকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্রেজেন্টে আমরা দেখি তাইওয়ান চিয়নের সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে আমি লুক ডাকতে বলেছিলাম, তুমি কি সেটা করেছো? চিয়ন হ্যাঁ বলে, কিন্তু তারপর জিজ্ঞাসা করে আপনি কি সত্যি সিয়কচুলকে মারতে চান? এতে তাইওয়ান প্রচণ্ড রেগে যায় এবং তাকে ধরে বলে আমি যা অর্ডার দিয়েছি সেটাই শুধু ফলো করবে। এদিকে সাঙ্গুল চাংসুকে গিয়ে জানায় যে তারা ডোসিকে খুঁজে পায়নি। এতে চাংসু রেগে গিয়ে সাঙ্গুলকে মারতে থাকে। অন্যদিকে মিয়ং আর সিয়কচুল একটি রেস্টুরেন্টে এসেছে। সেখানে তারা একসাথে খাচ্ছিল। এদিকে পার্কসিও নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছিল, কারণ সে শীঘ্রই নিজের বাড়িতে ফিরে যাবে। তখনই তার একটি ফ্রেন্ড আসে যার নাম জংনিম। সে বলে আমি তো তোমাকে জুয়া খেলতে শিখিয়েছিলাম, কিন্তু এবার আমার কাছে আরেকটি কাজ আছে। আমাদের একটি জায়গায় যেতে হবে, সেখানে একটি নতুন কাজের অফার আছে। আমাদের 1 বছরের জন্য সেখানে কাজ করতে হবে, এতে আমরা ভালোই ইনকাম করতে পারবো। জংনিম তাকে একটি বিজনেস কার্ড দেয় এবং বলে রাতে বাস স্টেশনে চলে আসতে। এদিকে সিলগনও টাকা নেওয়ার জন্য একজন লোকের কাছে যায়। লোকটি বলে আমি টাকা দেব, কারণ এটা আমাদের লোনের সার্ভিস। কিন্তু যখন সুদের কথা বলে তখন বেকি রেগে যায় এবং বলে তুমি কিভাবে সুদের কথা সিলগনকে বলতে পারো? তুমি কি ভুলে গেছো তুমি কিভাবে এখানে এসেছো? সিলগনই তোমাকে সাহায্য করেছিল। তখন সিলগন বলে কোনো সমস্যা নেই, আমি সুদ দিয়ে দিব। অন্যদিকে মকসুদ নিজের বাড়িতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে যে তার মেয়ে আবার পালিয়ে গেছে। আর আমরা দেখি পার্কসিও তার নিজের বাড়িতে বসে বিজনেস কার্ডটির দিকে তাকাচ্ছিল, কিন্তু পরে সে সেটা ফেলে দেয়। অন্যদিকে আমরা সৌকিকে দেখি, যে কিয়ংয়ের সঙ্গে ডেটে ছিল। তারা দুইজন ভালো সময় কাটাচ্ছিল। তখন সৌকির মা তার কাছে ফোন করে
তার মা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলেন আর বলেন তার বোনের দিকে নজর রাখার জন্য, কারণ তিনি একটি দুঃস্বপ্ন দেখেছেন যে তার বোন আবার বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। তখন সৌকি তার ভাই সিয়কচুলের কাছে ফোন করে, কিন্তু সিয়কচুল বলে আমি অনেক দূরে আছি, আসতে পারবো না। তারপর সে বংশুকে ফোন করে এবং তাকে তার বোনের কাছে যাওয়ার জন্য বলে, কারণ তারও মনে হচ্ছিল যে পার্কসিও যে কোনো সময় পালাতে পারে। বংশু পার্কসিওর কাছে পৌঁছায়, কিন্তু পার্কসিও তাকে বলে সে মেকআপ করছে এবং শীঘ্রই বের হবে। কিন্তু বাইরে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে আসে। দরজায় নক করা হলেও ভিতর থেকে কোনো সাড়া মেলে না। এর মধ্যেই পরিবারের অন্যরাও পৌঁছে যায়। তখন সবাই ফোনে একটি মেসেজ পায়, এটা পার্কসিওর পাঠানো ছিল। সেখানে সে জানায় যে সে আর ফিরবে না, 1 বছরের জন্য হারিয়ে যাবে। এরপর সে ভাইকে ফোন করে সব জানায়। সিয়কচুল শান্তভাবে উত্তর দেয়, তুমি যেখানে যেতে চাও যেতে পারো, যতক্ষণ তুমি সুখে থাকো আমরাও সুখী। তবে ফোনে যোগাযোগ রেখো, আর কোনো দরকার হলে অবশ্যই আমাকে জানিও। পরে সিয়কচুল আর মিয়ং একসাথে বসে কথা বলে এবং প্রমিস দেয় যে তারা কখনো আলাদা হবে না। অন্যদিকে পার্কসিও বাস স্টপে গিয়ে ছেলের ছবি দেখে মন খারাপ করে। যদিও সে বাসে উঠে যাত্রা শুরু করেছিল, কিন্তু মাঝপথে নেমে যায়, কারণ ছেলেকে ভীষণভাবে মনে পড়ছিল। রাত হয়ে গেলে সৌকি মায়ের সাথে বাড়ি ফিরে আসে এবং বাবার সাথে দেখা হয়। কিছুক্ষণ পর হঠাৎ সবাই বাইরে গোলমাল শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখা যায় পার্কসিও বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে। পরিবারের সবাই বাইরে আসে। পার্কসিওর ছেলে তার কাছে আসে এবং তার সঙ্গে দেখা করে। পার্কসিও তার মায়ের কাছে জানতে চায় আমার বাবা কোথায়। তার মা বলে যে তোমার বাবা বাড়ির ভিতরে আছেন, যাও তার পায়ে পড়ে যাও আর সরি বলো। পরের দৃশ্যে পার্কসিও ঠিক তেমনটাই করে। সে বাড়ির ভিতরে গিয়ে তার বাবাকে সরি বলে, কিন্তু সিলকন রাগে ফেটে পড়ে আর মেয়েকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু হঠাৎ নাতির মুখের দিকে তাকিয়ে দেখে নাতি কাঁদছিল। এটা দেখে তার বাবা আর কোনো কিছুই করতে পারে না। সে মেয়ে পার্কসিওর কাছে শুধু জিজ্ঞাসা করে তুমি কি খেয়ে নিয়েছো, কিন্তু সে না করে দেয়। সিলগন বলে তাহলে খেয়ে নাও। এরপর সে নিজের ঘরে চলে যায়। পরে মকসুন তার মেয়েকে খেতে দেয়। সকালে পার্কসিও নিজের পরিবারকে সাহায্য করে এবং সবাই একসাথে মিলে রান্না করে। পরে সবাই মিলে খেতেও বসে। পার্কসিও তার বাবার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তিনি তখনও তার প্রতি রেগেছিলেন। চৌকি সবাইকে নিয়ে ছবি তুলে এবং সেটা সিয়কচুলকে পাঠায়। সিয়কচুল ছবিগুলো মিয়ংকে দেখায় এবং বলে আমার বোন ফিরে এসেছে, আর এই হলো গিয়ং। মিয়ং গিয়নকে দেখে বলে এ তো তোমার মতোই দেখতে। সিয়কচুল তখন তাদের ছোটবেলার ছবি দেখায় এবং বলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব এবং আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেব। একদিন আমরা ওখানে যাব। মিয়ং বলে ঠিক আছে। তারপর তারা বাসে যাচ্ছিল, কিন্তু সিয়কচুল বলে আমি পানি নিয়ে আসছি। যখনই দোকানে ঢুকে তখনই আয়নায় একজন লোককে দেখতে পায়। সে বুঝতে পারে যে লোকটা তার পিছু নিয়েছে, কিন্তু কিছুই না বলে আবার বাসে গিয়ে বসে পড়ে। এরপর তারা রওনা দেয়। পরের সিনে সিয়কচুল তার গাড়ি মেরামত করানোর জন্য একজন মেকানিকের কাছে আসে। লোকটা বলে আমি একজন ঠগ হিসাবে কাজ করতাম, কিন্তু তোমার জন্য আমি এখন মেকানিক হয়েছি, এর জন্য তোমাকে ধন্যবাদ। এরপর সে বলে ইয়ংকির জন্মদিন আসছে, তুমি কি আসবে? কিন্তু সিয়কচুল না করে দেয় এবং বলে তুমিও যেও না, সেখানে তোমারও কোনো কাজ নেই। কিন্তু লোকটা বলে আমি একেবারেই তাকে ছেড়ে দিতে পারবো না। এদিকে সিলগন বাড়ি থেকে বের হচ্ছিল। পার্কসিও তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। বাইরে সিয়কচুলও ছিল, সেও জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু সিলগন কোনো রেসপন্সই করে না। তারপর সিয়কচুল ভিতরে এসে তার বোনকে দেখে। পার্কসিও বলে চলো বাইরে যাই কথা বলি। পরে তারা বাগানে আসে। পার্কসিও বলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে, কেমন করে তুমি আমি আর সৌকি এখানে খেলতাম। তারপর সিয়কচুল বলে আমি যখন ঠগ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন মনে হচ্ছিল তুমি আমাকে থামাবে, কিন্তু তুমি তা করনি। পার্কসিও বলে আমি ভেবেছিলাম তুমি সাময়িক সময়ের জন্য এটা করছো এবং সেখানে টিকে থাকতে পারবে না, কিন্তু আমি ভুল ছিলাম। এখন এ নিয়ে আমারও আফসোস হচ্ছে। সিয়কচুলও হ্যাঁ বলে। তারপর সে জিজ্ঞাসা করে তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। কিন্তু পার্কসিও বলে স্কুলে একটা ইভেন্ট আছে, আমি সেখানে যাচ্ছি, তবে লিফটের কোনো দরকার নেই, কারণ বংশু আসছে। তারপর সে স্মাইল করে এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি বংশু এসে পৌঁছায় এবং পার্কসিওকে নিয়ে যায়। এরপর সবাই স্কুলে থাকে এবং একটি ক্লাসে একটি ছোট ইভেন্ট হয়। গিয়নের নাম ডাকা হয়। সে তার মাকে দেখে এবং সবার সামনে বলে আমার মা একসময় পালিয়ে গিয়েছিল, কিন্তু সে আবার ফিরে এসেছে, আর আমি এর জন্য খুশি। এটা শুনে সবাই হাসতে শুরু করে। পার্কসিওকেও হাসতে হয়। অন্যদিকে সিয়কচুল তার গাড়ি নিয়ে যাচ্ছিল। চনহু এবং তার লোকজন তাকে ফলো করছিল। সিয়কচুল গাড়ি নিয়ে ওয়ার্কশপে ঢুকে। চনহু তখন তাইওয়ানকে কল দেয় এবং বলে এখনই সুযোগ, আমরা ওকে মেরে ফেলতে পারি। ধীরে ধীরে লোকজন সিয়কচুলের দিকে এগিয়ে আসে, কিন্তু তখনই তাইওয়ান বলে দেয় থাক, এটা আমরা পরে করব।
তারপর সিওকচুল সাঙ্গুলের কাছে আসে এবং তাকে নিজের পদত্যাগপত্র দেয় এবং বলে আমি এখন চলে যাচ্ছি। কিন্তু সাঙ্গুল বলে তুমি কোথায় যাচ্ছ? আমি এত সহজে তোমাকে যেতে দেব না। আমি তোমাকে সতর্ক করেছি, তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু সিওকচুল বলে আমি আমার মন পরিবর্তন করতে পারবো না, আমি এখনই চলে যাব। সিওকচুল বাইরে বের হয়, তাইয়ুন তাকে মেসেজ পাঠায় চলো দেখা করি। পরের দৃশ্যে তারা দুইজন রেস্টুরেন্টে দেখা করে। সিওকচুল কিছুই খাচ্ছিল না। তাইয়ুন বলে এতে আমি কোনো বিষ মিশাইনি, তুমি খেতে পারো। তারপর সিওকচুল খাওয়া শুরু করে এবং বলে আমি পদত্যাগপত্র দিয়ে দিয়েছি, তোমাকেও তাই করা উচিত, সবকিছু ছেড়ে দাও। কিন্তু তাইয়ুন বলে আমি তা পারবো না, আর এসব করে হবে কি? তখন সিওকচুল বলে অন্তত মানুষ আমাদের ঠক বলবে না। সিওকচুল চলে যাওয়ার পর বক্স তাইয়ুনের কাছে আসে এবং জিজ্ঞাসা করে এখন আপনি কি করবেন? তাইয়ুন বলে আজ ইয়ঙ্কির জন্মদিন, যখন সবাই উদযাপন করবে তখনই আমরা তাদের উপর আক্রমণ করব। এদিকে চাংসু সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে আসে। তার টিউমার ধরা পড়ে এবং ডাক্তার তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেয়, কিন্তু চাংসু তাতে রাজি হয় না। এরপর চাংসু তার অফিসে আসে এবং সাঙ্গুলের সঙ্গে কথা বলে। তখন সাঙ্গুল তাকে বলে সিওকচুল কি বলেছে। তখন চাংসু রেগে গিয়ে চিৎকার করে আমি তো বলেছিলাম তাকে কন্ট্রোলে রাখো, তুমি কেন তা করলে না? তখন সাঙ্গুল বলে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি ওকে শিক্ষা দিতে পারবো। কিন্তু চাংসু বলে আমার অনুমতি ছাড়া কোনো কিছুই করো না। পরের সিনে মিয়ংকে দেখা যায়, সে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু জানতে পারে তার মাকে ভিআইপি রুমে শিফট করে দেওয়া হয়েছে এবং এটা তাইয়ুনের কাজ। তাইয়ুনও তখন সেখানে ছিল। মিয়ং তাইয়ুনের উপর রেগে যায় এবং চিৎকার করে বলে তুমি কেন এমনটা করেছ? তারপর সে তার মাকে নিয়ে যেতে চায়। তখন তাইয়ুন বলতে শুরু করে তার বোন কে ছিল, সে কি কাজ করত, আর কিভাবে তার মৃত্যু হলো। যদি তখন কেউ তাকে টাকার প্রস্তাব দিত তাহলে সে সেটা গ্রহণ করত। তোমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তোমার প্রথম অগ্রাধিকার তোমার মা হওয়া উচিত এবং তাকে বাঁচানোই তোমার লক্ষ্য হওয়া উচিত। কিন্তু মিয়ং কোনো কথা বলে না, শুধু তার মাকে নিয়ে চলে যায়। পরের সিনে আমরা কিয়ংকে দেখি। সে জানতে পারে যে আজ সৌকি আসেনি, সে কনসালটেশনে গেছে। অন্যদিকে সৌকিকে দেখা যায় সে এক মেয়ের সঙ্গে কথা বলছে। তারপর আমরা দেখি সৌকি একটি জায়গায় বসেছিল। তখন সেখানে কিয়ং আসে। সৌকি তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তারপর কিয়ং নিজের ব্যাপারে বলতে শুরু করে এবং বলে তার প্রমোশন হয়েছে। কিন্তু সৌকি প্রথমে কিছুই বলে না। পরে জানায় যে সে নার্সিং পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছে। সে ভেবেছিল তারা দুইজন একসাথে যাবে। এদিকে আমরা সিলকনকে দেখি যে একটি জায়গায় আসে এবং তার পরিবারের জন্য একটি অ্যাপার্টমেন্ট দেখে। অন্যদিকে পার্কও বাড়িতে কাজ করছিল এবং তার মাকে সাহায্য করছিল। সে চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করে বাবা কোথায় গেছেন? মকসুন বলে এই বাড়ি শীঘ্রই বিক্রি হয়ে যাবে, তিনি আমাদের জন্য নতুন অ্যাপার্টমেন্ট দেখতে গেছেন। এটা শুনে পার্কও কিছুই বলে না। পরের সিনে আমরা দেখি সৌকি বাড়িতে আসে। সে পরিবারের সঙ্গে কথা বলে এবং জানিয়ে দেয় আমি পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছি। কিন্তু মকসুন আপত্তি জানায় এবং বলে এটা করো না, এতে আমি একা হয়ে যাব। কিন্তু সৌকি বলে এটা আমার স্বপ্ন, আমাকে মাফ করে দিও, কিন্তু এটা আমাকে করতেই হবে। তখন মকসুন বলে ঠিক আছে, যখন বাড়ির সমস্যা মিটে যাবে তখন তুমি বিদেশ চলে যেও। সৌকি জিজ্ঞাসা করে সমস্যা বলতে তুমি কি বোঝাতে চাইছো? তখন মকসুন সবকিছু বলে দেয়। সৌকি বলে ঠিক আছে, আমি টাকা দিতে পারি। কত দরকার? 10 মিলিয়ন, 20 মিলিয়ন? কিন্তু পার্কসিও বলে না, 300 মিলিয়ন দরকার। এটা শুনে সৌকি রেগে ফেটে পড়ে এবং বোনকে মারতে এগিয়ে আসে, কিন্তু পার্কসিও দৌড়ে পালিয়ে যায়। বাড়ির বাইরে এসে নিজের নামে লাগানো গাছ দেখে। সেখানে হারগিজ নামেও একটি গাছ ছিল। এ সময় সিলকন আসে, তাকে কাঁদতে দেখে। জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সৌকি কিছুই বলে না, শুধু তার বাবাকে জড়িয়ে ধরে। এদিকে চাংসু সিওকচুলকে ডেকেছিল কথা বলার জন্য, তবে সে আগেই সাঙ্গুলকে বাইরে পাঠিয়ে দেয়। চাংসু সিওকচুলকে বলে তুমি সবসময় আমার নাম্বার 2 ছিলে। সাঙ্গুল কিছুই পারে না, সে একটা বোকা। আমি বুড়ো হয়ে যাচ্ছি আর শীঘ্রই রিটায়ার্ড করব। আমি চলে যাওয়ার পর তুমি সবকিছু সামলে নিও, এখানে চেয়ারম্যান হয়ে যেও, তাই দয়া করে যেও না। কিন্তু সিওকচুল বলে আমাকে মাফ করো, আমি এসবের প্রতি আগ্রহী নই। তখনই আমরা দেখি সাঙ্গুল তাদের এই কথাবার্তাগুলো শুনে ফেলেছে। পরের সিনে আমরা মিয়ংকে দেখি যে তার বাড়িতে ছিল এবং মায়ের ছবি দেখছিল। ঠিক সেই সময় সিওকচুল তাকে কল করে এবং বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। পরে মিয়ং তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি কথা বলতে চেয়েছিলে? সিওকচুল বলে যখন আমরা প্রথমবার দেখা করেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে কিছু জানাবো। আমি তোমাকে সেই প্রমিসও দিয়েছিলাম। মিয়ং সেটা মনে করে এবং বলে হ্যাঁ আমার মনে আছে, এবার বলো সেটা কি? সিওকচুল বলে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, এখন আর আমি কোনো ঠগ নই। এটা শুনে মিয়ং অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি ভালো কাজ করেছো। পরে সিওকচুল তাকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর দেখা যায় ইয়ংমির জন্মদিন।
সবাই আনন্দ করে উদযাপন করছে। ইয়ংমিন নামের লোকও সেখানে ছিল। সে আসলে তাইয়ুনের হয়ে কাজ করছিল। তাইয়ুনের লোক তাইয়ুনের কাছে কল করে এবং বলে এখনই ভালো সুযোগ, আমাদের তাদের উপর আক্রমণ করা উচিত। সে রাজি হয়ে যায়। অল্প সময়ের মধ্যে লোকজন ভিতরে ঢুকে পড়ে এবং সবাইকে মারতে শুরু করে। একজন লোক সিয়কচুলকে কল করছিল, কিন্তু সে প্রথমে রিসিভ করে না। পরে আবার কল আসে। তখন সিয়কচুল পাশে তাকিয়ে দেখে চিয়ন গাড়ি নিয়ে এসেছে এবং তার দিকে তাকিয়েছিল। সিয়কচুল ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে জানিয়ে দেওয়া হয় যে তাইয়ুন কি করেছে। চিয়ন তার গাড়ি নিয়ে যাচ্ছিল। সিয়কচুল তাকে ফলো করছিল। যখনই সে তার পিছু পিছু যাচ্ছিল তখন হঠাৎ একটি ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। আর সেই ট্রাক চালাচ্ছিল সেই লোক যে আগে সিয়কচুলকে ফলো করছিল। কোনোভাবে সিয়কচুল গাড়ি থেকে বের হয়, কিন্তু সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। পরের সিনে সে হাসপাতালে। সামনে তার বোন এবং সাথে কিয়ং ছিল। সিয়কচুল বলে দিয়েছিল মিয়ংকে যাতে কোনো কিছু জানানো না হয় যে তার সাথে কি হয়েছে। পরে বংশু তাকে দেখতে আসে। সে বলে আমি ক্যামেরায় চেক করেছি, গাড়িটা অবৈধ ছিল। এর কোনো নাম্বার প্লেটও ছিল না। এটা ইচ্ছা করে করা হয়েছে। এটা হয়তোবা তাইয়ুনের কাজ। তোমাকে তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। কিন্তু সিয়কচুল বলে আমি প্রতারক হওয়া ছেড়ে দিয়েছি। এখন আর সেখানে কাজ করি না এবং আমি চাই না আবার এসবের মধ্যে জড়িয়ে পড়তে। তাই তুমি কিছুই করবে না। এরপর সিয়কচুল তাইয়ুনকে কল করে বলে আমি জানি না তুমি এটা কেন করলে, কিন্তু নেক্সট টাইম এমনটা আর করো না। কিছুদিন পর দেখা যায় সিয়কচুল সুস্থ হয়ে গেছে। সে জিনোর কাছে যায় এবং তারা কথা বলে। তারপর সে জিনোকে বলে আমি এখন আর ঠক নই, আমি এখানে কাজ করতে চাই। জিনো বলে ঠিক আছে। এরপর তারা একসাথে কাজ শুরু করে, গাছের যত্ন নেয় এবং নতুন গাছ লাগায়। সিয়কচুলকে মিয়ংও কল করে। মিয়ং জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। সিয়কচুল বলে আমি এখানে এই কাজ করছি, এখন আমিও বেকার নই। এদিকে সৌকি নিজের বাড়িতে ছিল। তার মা এসে কথা বলে এবং বলে আমি তোমার বাবার সঙ্গে কথা বলেছি, তাকে জানিয়ে দিয়েছি যে তুমি বিদেশ যেতে চাও। সৌকি জিজ্ঞাসা করে তিনি কি বলেছেন। মা বলেন আমি জানি না, উনি বাইরে আছেন, তুমি নিজে গিয়ে জেনে নাও। পরে সৌকি বাইরে বের হয় এবং সিলগনের সঙ্গে কথা বলে। সিলগন বলে দে তুমি যেতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এরপর কিয়ং সৌকির সঙ্গে কথা বলে। সে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি বিদেশ চলে যেতে চাও। তোমার একবার আবার ভেবে দেখা উচিত। যদি তুমি চলে যাও তবে আমাদের কি হবে। আমরা হয়তো আর কখনো দেখা করতে পারবো না। আমাদের ব্রেকআপও হয়ে যেতে পারে। পার্কজিও আগে যে সেলুনে কাজ করত আবার সেখানে কাজ শুরু করেছে, কারণ তার ভাই তাকে বলেছিল এইবার অন্তত বেকার না থাকো। তাকে দেখতে বংশুও আসে। দুজন বাইরে বেরিয়ে কথা বলে। বংশু তাকে দেখে বলে তুমি কি ঠিক আছো, কোনো কিছু হয়েছে নাকি। তখন সে বলে দেশে কি করেছে। আর এখন তাদের 300 মিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে। পুরো পরিবার ভীষণ সমস্যায় আছে। আমরা হয়তো নতুন অ্যাপার্টমেন্টে যেতে পারবো। কিন্তু বংশু বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে টাকা দিয়ে দেব। পার্কসিও বলে তুমি কেন আমাকে সাহায্য করবে। বংশু বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে সেই আগের পার্কসিউকের মতোই আছো। এরপরের সিনে আমরা সাঙ্গুলকে দেখি, যে চাংচুর সঙ্গে কথা বলছিল। সে জানাচ্ছিল বারে তাইয়ুন আমাদের লোকেদের মেরেছে আর বলে আমরা এর প্রতিশোধ নিব, কিন্তু চাংচু তাকে কোনো কিছু না করার জন্য বলে। তারপর সাঙ্গুল খুব রেগে এক ব্যক্তির সঙ্গে কথা বলে, হয়তো সে কোনো প্ল্যান করছিল। পরের সিনে ইয়ংকিকে দেখা যায়। সে তাইয়ুনের সঙ্গে কথা বলছিল এবং জানাচ্ছিল সেখানে কি ঘটেছে। আর বলে চাংসু কিছুই করছে না, কিন্তু সাঙ্গুল কিছু একটা করতে চায়। সে তাইয়ুনের লোকেদের উপর আক্রমণ করতে পারে, তাই তাইয়ুনকে সতর্ক করে। তারপর তাইয়ুন তাকে তার কাজ করার জন্য টাকা দেয়। তারপর আমরা দেখি মিয়ং তার ক্যাফেতে কাজ করছিল, কিন্তু হঠাৎ একটি কল আসে। তাকে জানানো হয় তার মায়ের পেটে ব্যথা হচ্ছে। সে দৌড়ে নার্সিংহোমে আসে। তার মাকে দেখে, কিন্তু সেখানে তাইয়ুনও উপস্থিত থাকে। তাইয়ুন সেখানে থাকা নার্সদের উপর চিৎকার করে আর অ্যাম্বুলেন্স আনার জন্য বলে। পরের সিনে আমরা দেখি মিয়ং অ্যাম্বুলেন্সে করে তার মাকে নিয়ে হাসপাতালে আসে। তার মাকে ভর্তি করতে বলা হয়। তারপর তারা বাইরে বসেছিল। ঠিক তখনই চৌকি আসে। প্রথমে মিয়ংকে দেখে, তারপর সে তাইয়ুনকে খেয়াল করে। সে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তুমি এখানে কি করছো। তাইয়ুনও তাকে চিনে নেয় এবং বলে আমি মিয়ংকে চিনি। তারপর রাতে মিয়ং তার মায়ের সঙ্গে ছিল। চৌকি আসে এবং তারা দুজন কথা বলে। কথাবার্তার মাঝখানে চৌকি বলে ওঠে তোমার মায়ের সঙ্গে এসব কিছু হয়েছে, আর আগে সিয়কচুলের সঙ্গে এসব কিছু হলো। তখন মিয়ং জিজ্ঞাসা করে সিয়কচুলের সঙ্গে কি হয়েছে। সে বলে তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বংশু মনে করছে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ইচ্ছা করে করানো হয়েছে। মিয়ং কিছুটা বুঝে ফেলে। সে বাইরে আসে এবং তাইয়ুনের উপর চিৎকার করে বলে তুমি কি সিয়কচুলের অ্যাক্সিডেন্ট করিয়েছ। তাইয়ুন স্বীকার করে এবং বলে হ্যাঁ আমি করেছি। মিয়ং জিজ্ঞাসা করে তুমি কেন এটা করেছ। তাইয়ুন বলে আমি নিজেও জানি না, সে আমার ফ্রেন্ড।
তবে সম্ভবত আমার অনুভূতি যা তোমার জন্য আমাকে এটি করতে বাধ্য করেছে। কিন্তু যদি তুমি তার সাথে ব্রেকআপ করো তাহলে আমি তার কোনো ক্ষতি করব না। এটা বলেই সে চলে যায়। পরের সিনে আমরা সৌকিকে দেখি যে তার ভাই সিয়কচুলকে সবকিছু বলছিল, কিভাবে মিয়ং এসেছে, তার মায়ের সঙ্গে কি ঘটেছে। তারপর সে বলে তাইয়নও সেখানে ছিল আর তার কাছে কিছু একটা ঝামেলা লাগছিল। তারপর সিয়কচুল তাইয়নের কাছে কল করে এবং বলে, আমি আবার বলছি তুমি এটা করো না, তোমার এখানেই থেমে যাওয়া উচিত। তারপর আমরা দেখি সিয়কচুল হাসপাতালে আসে আর মিয়ংয়ের মায়ের সঙ্গে দেখা করে, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। রাতে সিয়কচুল তার বাড়িতে ছিল, সে মিয়ংকে মেসেজ পাঠায় কিন্তু মিয়ং কোনো উত্তরই দেয় না। তারপর আমরা দেখি সিয়কচুল তার কাজে ছিল, সে তার ফোন চেক করে কিন্তু মিয়ংয়ের কোনোই মেসেজ আসেনি। এরপর সে চলে যায়। কিং এর বসও তার সঙ্গে কথা বলছিল এবং বলে, আমার মেয়ে জানিয়েছে তোমার আগে থেকেই একজন গার্লফ্রেন্ড আছে। কিং স্বীকার করে এবং বলে সরি, কিন্তু বস বলে সরি বলার কোনো দরকার নেই। বস আরও বলে ওই মেয়ের পরিবারের ব্যাকগ্রাউন্ড কি তা দেখো, আর তুমি ব্রেকআপ করো, আমি তোমার প্রমোশন করাতে পারি, তোমাকে প্রফেসর বানাতে পারি। কিং কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায় আর বলে এখন আমি কি করব। তারপর আমরা সৌকিকে দেখি যে ব্যাংকে আসে এবং তার টাকা তুলে নেয়। এরপর সিয়কচুল মিয়ংয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। প্রথমে কল করে কিন্তু মিয়ং তা রিসিভ করে না। পরে দরজায় নক করে, যদিও মিয়ং পাশেই ছিল সে তাকে দেখে কিন্তু কিছুই করে না। পরবর্তীতে সিয়কচুল চলে যায়, কিন্তু তার যাওয়ার পর মিয়ং কল করে এবং বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি গার্ডেনে আসো। পরের সিনে আমরা দেখি মিয়ং আগে থেকেই সেখানে ছিল। সিয়কচুল আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে ঠিক লাগছে না, তুমি কি ঠিক আছো? চলো কোনো জায়গায় খাওয়ার জন্য যাই, কিন্তু মিয়ং মানা করে এবং সরাসরি বলে, চলো ব্রেকআপ করি। সিয়কচুল জিজ্ঞাসা করে, হঠাৎ কি হলো, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু মিয়ং বলে, না, তোমার কোনো ভুল নয়, এর কারণ আমি নিজেই, আমার পার্সোনাল কিছু সমস্যা আছে, সেজন্যই আমি এটা করছি। সিয়কচুল বলে, ঠিক আছে, যখনই আমাকে তোমার প্রয়োজন পড়বে তুমি আমাকে কল করো। তারপর মিয়ং চলে যায়। এরপর দুজনে তাদের অতীতের অনেকগুলো সিন মনে করতে থাকে এবং মিয়ং তাকে মিস করতে শুরু করে। পরে সে তাকে দেখতে আসে, কিন্তু তখন সিয়কচুল আর থাকে না, সে বাসে উঠে চলে গেছে এবং কাঁদছিল। পরের দৃশ্যে কিয়ংকে দেখা যায়, সে সৌকির সঙ্গে কথা বলতে আসে। সে আগে সেই মুহূর্ত মনে করে যখন সে তার বসের সঙ্গে কথা বলছিল আর তার বস তাকে অফার করছিল আর বলছিল যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করো, কিন্তু আমি বলেছিলাম আমি ব্রেকআপ করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। আর আমি তাকে বলেছি আমি পড়াশোনা করার জন্য বিদেশ যাব। তার সব কথা সৌকি শুনে। তারপর সৌকি বলে, আমি পড়াশোনা করতে বিদেশ যাচ্ছি না, আমার পরিবারে কিছু সমস্যা চলছে আর তাদের জন্য আমি সব টাকা তুলে নিয়েছি এবং আমি এই টাকাগুলো তাদেরকে দিতে চাই। এরপর সে কাঁদতে থাকে, তার কান্না দেখে কিয়ং তাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমরা মিয়ংকে দেখি যে তার বাড়ি ফিরে আসে আর সিয়কচুলকে অনেক বেশি মিস করছিল, কিন্তু তখনই তার কাছে একটি কল আসে যা হাসপাতাল থেকে এসেছিল। তারপর সে দৌড়ে সেখানে যায় এবং নার্সের সঙ্গে কথা বলে। নার্স বলে, তোমার মায়ের হঠাৎ অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, ওনার এখন অপারেশন হচ্ছে। মিয়ং সেখানে বসে অপেক্ষা করছিল। এদিকে তাকে দেখতে সৌকি আসে এবং বলে, তোমার মা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মিয়ং তার মায়ের সঙ্গে কাটানো অতীতের সিনগুলো মনে করে। তখন তার মনে পড়ে তার মা একবার তাকে একটি প্রমিস করেছিলেন যা তার আগে মনে পড়ছিল না। সেই প্রমিসটি ছিল, তুমি যেন সেই মুহূর্তগুলো অনেকদিন ধরে মনে রাখো। পরের সিনে দেখা যায় তার মায়ের মৃত্যু হয়েছে এবং সে তার ফিউনারেলে রয়েছে। তাকে দেখতে সিয়কচুল এবং সৌকি আসে। তখন তাইয়নও আসে এবং সবার সঙ্গে দেখা করে। বাইরে তাইয়ন সিয়কচুলের সঙ্গে কথা বলে এবং শুধু এইটুকুই বলে, মিয়ংয়ের খেয়াল রেখো। তারপর সে চলে যায়। সিয়কচুল পরেও ঠিক তাই করে, সে মিয়ংয়ের সঙ্গে তার মায়ের মেমোরিয়ালে যায়। তারপর তারা দুজন বাইরে একটি জায়গায় বসেছিল। মিয়ং তখন বলে, আমি সব ছেড়ে বিদেশ চলে যাব, আমি আর এখানে থাকতে চাই না। সিয়কচুল জিজ্ঞাসা করে, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? কিন্তু মিয়ং কিছুই বলে না। তারপর সিয়কচুল তাকে শুধু বলে, সময় মতো খেয়ে নিও আর অসুস্থ হয়েও না, এবং চলে যেতে থাকে। কিন্তু মিয়ং তখন তাকে থামায় এবং বলে, আমি আসলে তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইনি। আমার মনে হয়েছিল আমরা যদি একসাথে থাকি তাহলে তুমি সাফার করতে পারো। আমি জানতাম না কি করব, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম, এজন্য আমাকে মাফ করে দিও। তারপর সে কাঁদতে থাকে আর সিয়কচুল তাকে সান্ত্বনা দেয়। পরের সিনে দেখা যায় মিয়ং তার জিনিসপত্র গাড়িতে তুলছিল এবং জিনও সেগুলো নিয়ে যায়। এদিকে আমরা কিয়ংকে দেখি যে সৌকির সঙ্গে কথা বলছিল, সে তাকে বোঝানোর চেষ্টা করে আর বলছিল চলো আমরা পড়াশোনার জন্য একসঙ্গে বিদেশে যাই। কিন্তু সৌকি ক্লিয়ারলি বলে দেয়, আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না, তিনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না। পরের সিনে আমরা চাংসুকে দেখি, সে সিলগনের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে, তাইয়ুন আজকাল কি করছে জানো, সে আমাদের ছেলেদের মারছে। তারপর সে অতীতের কিছু সিন মনে করে এবং বলে, আমি জানি তাইয়ুন কোনো ভুল করেনি, সে কোনো টাকা চুরি করেনি।
কিন্তু সাঙ্গুল তার বদনাম করতে থাকে। আমি কিছুই করিনি কারণ আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি কিছু বললে আমার সবকিছু ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু এখন জানি না আমি কি করব। সিলগন তখন বলে, আমার ভুল হয়েছিল। যখন আমি জেলে ছিলাম আমি বলেছিলাম আমার ছেলে তোমার জন্য কাজ করবে। কিন্তু আমার ওটা বলা উচিত হয়নি। আমি তার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। তুমি যা কিছু করেছ সব ছেড়ে দাও, তাহলেই শান্তি পাবে। চাংসু বলে ঠিক আছে। এরপর সে জানাতে থাকে যে তোমার ছেলে ইস্তেফা দিয়ে দিয়েছে। তারপর চাংসু কিছু টাকা দেয় আর বলে এগুলো তার পাওনা টাকা ছিল। কিন্তু সিলগন বলে আমি এই টাকা নিতে পারবো না। তার বদলে তুমি শুধু এই কাজ করো, আমার ছেলেকে যেন ভালোভাবে বিদায় দেওয়া হয়। পরের সিনে সাঙ্গুলকে দেখানো হয় সে তার লোকজনের সঙ্গে কথা বলছে। সে জিজ্ঞাসা করছে তোমরা কি সিওকসিলের কোনো খবর পেয়েছ? তারা বলে কোনো রিপোর্ট পায়নি। তখন ইয়ং বলে হয়তোবা সিওকচুল তাইউনের সঙ্গে মিলে কাজ করছে। তাকে অনেকবার তাইউনের সঙ্গে দেখা গিয়েছিল। এখানে ইয়ং সিওকচুলের প্রতি সাঙ্গুলের মনে একটি সন্দেহ জাগিয়ে রাখে। এরপর সিওকচুল মিয়ংকে জিনোর কাছে নিয়ে আসে এবং সবাই মিলে অনেকটা এনজয় করে। পরে সিওকচুল মিয়ংয়ের সঙ্গে কথা বলে এবং বলে আমাকে একটি কাজের জন্য বাড়িতে যেতে হবে, কিন্তু তুমি এখানে থেকো, আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব। মিয়ংও বলে ঠিক আছে। এরপর সিওকচুল তাইয়নকে ফোন করে এবং বলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। সে তাইয়নের অফিসে যায় এবং সরাসরি তাকে জিজ্ঞাসা করে তুমি কি মিয়ংকে পছন্দ করো? তাইয়ন হ্যাঁ বলে এবং বলে আমি কি ওকে পছন্দ করতে পারি না? সিওকচিল বলে আমি নিশ্চিত তুমি মিয়ংকে আমার সাথে ব্রেকআপ করার জন্য বলেছিলে, কিন্তু আমরা কখনোই ব্রেকআপ করব না। আমরা একে অপরকে ভালোবাসি। এখন তুমি বলো সামনে কি করতে যাচ্ছ? তুমি কি শুধু একটি মেয়ের জন্য তোমার বন্ধুকে মেরে ফেলবে? তুমি আগে এমন ছিলে না, আমিও এমন নই। তুমি জানো আমরা বদলাইনি। এসব কাজ তুমি ছেড়ে দাও। তাইন বলে এসব করলে কি হবে? তখন সিওকচিল বলে তুমি একজন বিশ্বস্ত ফ্রেন্ড পাবে যার সঙ্গে তুমি বসে খেতে পারবে। পরের দিনে আমরা পার্ক জিওকে দেখি। সে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে। তারপর তারা এক দোকানে যায় এবং লটারির টিকিট কিনে। তারা নাম্বার দেখছিল, ঠিক তখনই সকি তাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কি করছো? পার্কসিও তাকে জানিয়ে দেয়। তখন সকি বলে ঠিক আছে, টিকিট নিয়ে আমার কাছে আসো, আমার তোমার সাথে কথা আছে। এরপর পার্কসু তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি কথা বলতে চাও? সকি বলে আমার কাছে অনেক টাকা আছে যেটা দিয়ে আমাদের বাড়ি বাঁচানো যাবে, কিন্তু এর বদলে আমার টিকিটটা চাই। পার্কসিও তাকে জিজ্ঞাসা করে এই টাকা কোথা থেকে এলো? সকি বলে আমি পড়াশোনার জন্য বিদেশে যেতে চেয়েছিলাম, সেজন্য এই টাকা জমানো হয়েছিল। পার্কসিও বলে যদি আমি এই টাকা নিয়ে নেই তাহলে তুমি বিদেশে পড়তে যেতে পারবে না। কিন্তু সকি বলে সেগুলো পরে দেখা যাবে। সবকিছু এই টিকিটের উপর নির্ভর করে। যদি লটারির নাম্বার মিলে যায় তাহলে আমি বিদেশে পড়তে যাব। এরপর সিলকনের কাছে একটি মেসেজ আসে যে এখন এই বাড়ি আর বিক্রি হবে না। তাদের বুঝতে দেরি হয়নি যে তাদের ছোট্ট মেয়ে কি করেছে। সিলকন রেকির সঙ্গে কথা বলে এবং বলে আমি ভালো বাবা হতে পারিনি, আমি আমার ছোট মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। পরের সিনে সাঙ্গুলকে দেখা যায় সে চাংসুর কাছে আসে, কিন্তু চাংসু তখন মাটিতে পড়েছিল। শুরুতে সাঙ্গুল কিছুই করে না, শুধু চেয়ার টেনে বসে থাকে। তারপর সে ইমার্জেন্সি নাম্বারে কল করে সবকিছু জানিয়ে দেয়। এদিকে সৌকি তার ভাইয়ের কাছে আসে। সে তখন প্যাকিং করছিল। সৌকি জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? সিওকচুল তাকে বলে আমি মিয়ংয়ের সঙ্গে ট্রিপে যাচ্ছি। অন্যদিকে চাংসুকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার থেকে সাঙ্গুল জানতে পারে যে আমাদের বসের ব্রেন টিউমার হয়েছে। এটা শুনে সাঙ্গুল নিজের মনে মনে বলতে থাকে এখন সবাই নরকে যাবে। তারপর সে তার লোকেদের বলে সিওকচুল কোথায় আছে, ওকে নিয়ে এসো। পরের দৃশ্যে সিওকচুলকে দেখা যায় সে মিয়ংয়ের সঙ্গে কথা বলছে এবং বলছে আমি তোমার কাছেই আসছি। কিন্তু হঠাৎ সেখানে সাঙ্গুলের লোকেরা এসে তাকে ঘিরে ফেলে এবং বলে সাঙ্গুল তোমাকে ডাকছে। এরপর সিওকচুল সাঙ্গুলের কাছে আসে। সাঙ্গুল তাকে বলে আমি তোমাকে শেষবার জিজ্ঞাসা করছি তুমি এখানে থাকবে নাকি না? সিওকচুল উত্তর দেয় আমি আগে ইস্তেফা দিয়ে দিয়েছি, আমি আর এখানে কাজ করতে চাই না। তখন সাঙ্গুল বলতে শুরু করে আমি জানি তুমি তাইয়নের সঙ্গে কাজ করছো, ওর সঙ্গে মিলে আমাদের শেষ করতে চাইছো। তারপর সে লোকেদের আদেশ দেয় ওকে মেরে ফেলো, কিন্তু কেউ এগিয়ে আসে না। সাঙ্গুল বলে ঠিক আছে আমি নিজেই করব। সিওকচুল তখন তার কাছে এসে বলে তোমার এখানে থেমে যাওয়া উচিত। ঠিক তখনই ইয়ংকি তাকে মারতে আসে, কিন্তু সিওকচুল তাকে ধরে ফেলে। এর মধ্যেই সাঙ্গুল পিছন থেকে এসে সিওকচুলকে আঘাত করে। পরের দৃশ্যে সিওকচুলকে বাধা অবস্থায় দেখা যায়। তার ফোন কেড়ে নেওয়া হয় এবং তায়নের সঙ্গে তার চ্যাট চেক করা হয়। সাঙ্গুল বলে আজ আমরা তায়নের উপরেও প্রতিশোধ নেব। এরপর আমরা দেখি সাঙ্গুল সিওকচুলের ফোন থেকে মেসেজ পাঠায় চলো একসঙ্গে রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাই। এরপর তাদের সব লোক তাইয়নকে মারার উদ্দেশ্যে রওনা হয়। সিওকচুল চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার কথা শুনে না। যদিও ইয়ংকি তাইয়নকে মেসেজ করে এবং জানাতে চায় যে এটা একটা ফাঁদ, তবুও সবার সামনে সে তাইয়নকে সতর্ক করতে পারে না।
তাইওয়ান রেস্টুরেন্টে পৌঁছে যায়। চারপাশে তাকিয়ে দেখে কিন্তু সিওকচুল সেখানে নেই। কিছুক্ষণ পর তার বুঝতে দেরি হয় না যে এখানে সাঙ্গুলের লোকেরা আছে। সে বাইরে বের হতে যাচ্ছিল, কিন্তু সবাই মিলে তাকে ঘিরে ফেলে। সাঙ্গুলও সেখানে এসে বলে, আজ তুমি মারা যাবে। তারপর সবাই মিলে তাকে মারতে শুরু করে। তাইওয়ান দৌড়ে বাইরে আসে এবং তাদের সঙ্গে লড়াই করে। কিন্তু হঠাৎ তাইওয়ানের নিজের লোকেরা এসে সাঙ্গুলের দলের উপর হামলা চালায় আর নিজেদের বসকে বাঁচিয়ে নিয়ে যায়। গাড়ির মধ্যে তাইওয়ান চিৎকার করে বলে, সিওকচুল কোথায়, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। এদিকে দেখা যায় সিওকচুল তখনও বাধা অবস্থায় আছে। সাঙ্গুলের দলের এক লোক তার কাছে এসে তাকে মুক্ত করে দেয়। সিওকচুল সেখান থেকে দৌড়ে মিয়ংয়ের কাছে আসে। মিয়ং অনেকক্ষণ ধরে তার অপেক্ষায় ছিল, কিন্তু তাদের পিছু নিচ্ছিল এক বাইক আরোহী। ঠিক তখনই গুন্ডাদের গাড়ি এসে যায়। সিওকচুলের সঙ্গে তখন জিনও ছিল। সিওকচুল তাকে বলে, তুমি মিয়ংকে নিয়ে বাস স্টেশনে চলে যাও, আমি ওখানেই তোমাদের সঙ্গে দেখা করব। তারপর সিওকচুল গাড়িতে উঠে পালিয়ে যায়। গুন্ডারাও সবাই তাকে তাড়া করতে থাকে। এদিকে জিনো মিয়ংকে গাড়িতে তুলে এবং তাকে নিয়ে চলে যায়। কিন্তু বাইক রাইডার এবার তাদের দুজনকেও তাড়া করতে শুরু করে। আমরা দেখি সবাই সাবওয়ে স্টেশনে আসে এবং সিওকচুলকে ধরার চেষ্টা করছে, কিন্তু সিওকচুল কোনো মতে মেট্রোর ভিতরে ঢুকে পড়ে। এদিকে জিনো মিয়ংকে নিয়ে বাস স্টেশনে চলে আসে। কিছুক্ষণ পর সিওকচুলও সেখানে আসে এবং জিনোকে জিজ্ঞাসা করে মিয়ং কোথায়। জিনো বলে সে ভিতরে বসে আছে, তুমি আগে নিজেকে একটু পরিষ্কার করে নাও। সিওকচুল তাই করে এবং মিয়ংয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর দুইজন বাসে উঠতে যাচ্ছিল। এটা সেই সিন যা আমরা ড্রামাটির ফার্স্টে দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে কেউ এসে সিওকচুলকে ছুরি মেরে দেয়। পরের সিনে আমরা দেখি সিওকচুলকে হাসপাতালে আনা হয়েছে এবং তার সার্জারি চলছে। অন্যদিকে বংশু তাইয়নের বয়ান নিচ্ছিল। তাইয়ন বলে, আমি তাকে ছুরি মারিনি। হ্যাঁ, মিয়ংকে নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, কিন্তু আমি এটা করিনি। এরপর মিয়ংয়ের সামনে কয়েকজন গুন্ডাকে আনা হয়, যাতে সে চিনতে পারে সিওকচুলকে ছুরি কে মেরেছিল। কিন্তু মিয়ং বলে, আমি তাকে দেখিনি। বংশু বকচুনের সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে, তুমি কি সিওকচুলকে ছুরি মেরেছিলে? কিন্তু বকচুন অস্বীকার করে এবং বলে, আমি এটা করিনি। তবে যদি সিওকচুল আমার সামনে আসতো, আমি ওকে মেরে ফেলতাম। এর পরের সিনে সিলগন তার ছেলের সঙ্গে দেখা করতে আসে এবং প্রথমবার মিয়ংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ছেলের গার্লফ্রেন্ড? মিয়ং হ্যাঁ বলে। তারপর সে তার ছেলের কাছে আসে এবং তাকে জেগে উঠতে বলে আর বলে, আমাকে মাফ করে দাও, অতীতে আমি তোমার সঙ্গে এসব করেছিলাম। আমি যদি ওই দিন ওই সিদ্ধান্ত না নিতাম, তাহলে তুমি আজকে এরকম বিপদে পড়তে না। তারপর রাতে সিওকচুলকে দেখা যায়, সে অতীতের দৃশ্য মনে করছে। পরে সে জেগে উঠে। তাকে দেখতে মিয়ং আসে। তারপর কিয়ং এবং সোকিও এসে পৌঁছায়। সিলগনকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে সিওকচুল এখন ঠিক আছে। সিওকচুলের মা মকসুন জানেই না সিওকচুলের সঙ্গে কি ঘটেছে। বংশু সিওকচুলের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে, তুমি কি তার মুখ দেখেছিলে? কে তোমাকে ছুরি মেরেছিল? কিন্তু সিওকচুল না বলে দেয়। সঙ্গুলকে তার লোকেরা জানায় যে সিওকচুলের জ্ঞান ফিরে এসেছে। এরপর সে হাসপাতালে আসে সিওকচুলকে দেখতে। সেখানে সে মিয়ংকেও দেখে। সে জিজ্ঞাসা করে, তুমি কি তার গার্লফ্রেন্ড? তারপর মিয়ংয়ের চলে যাওয়ার পর সে সিওকচুলকেও একই প্রশ্ন করে, তুমি কি তার মুখ দেখেছিলে? কিন্তু সিওকচুল আবারও অস্বীকার করে। এদিকে তাইয়ন একজন লোকের সঙ্গে দেখা করে। তাইয়ন তাকে স্যার বলে ডাকে। লোকটি তাইয়নকে বলে, তুমি মেট্রো স্টেশনে যা হয়েছে এসব কেন করলে? তাইয়ন উত্তর দেয়, আমি তাকে ছুরি মারিনি, ওটা অন্য কেউ করেছে। লোকটি বলে, আমি জানি না কে করেছে, কিন্তু যেই করুক না কেন তাকে জেলে ঢুকাও। অন্যদিকে আমরা দেখি সিওকচুল বাইরে দাঁড়িয়েছিল আর সেদিন হয়ে যাওয়া ঘটনাটি কল্পনা করছিল যে কে সেই ছেলে ছিল যে তাকে ছুরি মেরেছিল। তখন আমাদের দেখানো হয় সেই ছেলেটি আর কেউ না, সেই হাই স্কুল পড়ুয়া ছেলে যার নাম উসিওক। ছুরি মারার সময় উসিওক বলেছিল, আমাকে মাফ করে দিও। তারপর সিওকচুল তার গ্যাংয়ের একজন সদস্যকে কল দেয় আর বলে যে আমাকে উসিওকের নাম্বার দাও। অন্যদিকে আমরা দেখি মিয়ং তাইয়নের সঙ্গে দেখা করার জন্য তার অফিসে আসে। তারপর সে তাইয়নকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি সিওকচুলের উপর অ্যাটাক করেছিলে? সে বলে, আমি তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করিনি, কিন্তু আমি তাকে মারতে চেয়েছিলাম, কারণ সে আমাকে মারতে চেয়েছিল আর আমি প্রতিশোধ নিচ্ছি। যদি তুমি এতে বাধা দাও তাহলে আমি তোমাকেও ছাড়বো না। কিন্তু তখন মিয়ং বলে, আমি সিওকচুলকে পছন্দ করি, আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে রক্ষা করব। তাইয়ন উত্তর দেয়, ঠিক আছে, কিন্তু যদি তুমি এই দরজার বাইরে যাও, আমি ভুলে যাব তুমি কে, এমনকি তোমাকেও মরতে হতে পারে। কিন্তু মিয়ং তার কোনো একটা কথাও শুনে না এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা চাংসুকে দেখি। সে আবার তার কাজে ফিরে এসেছে। সে সাঙ্গুলকে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে, আমাকে আপডেট দাও। সাঙ্গুল বলে, সিওকচুলকে ছুরি মেরে দেওয়া হয়েছে আর এই কাজটি তাইয়নের। আমাদের তার কাছ থেকে বদলা নিতে হবে। চাংসু জিজ্ঞাসা করে, আমার মনে হয় এটা তোমার কাজ। যদি তুমি এটা করে থাকো তাহলে আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু সাঙ্গুল বলে, আমি এটা করিনি এবং সেখান থেকে চলে যায়। তারপর ইয়ংকিকে পাশে ডাক দিয়ে সাঙ্গুল কিছু করার কথা বলে।
অন্যদিকে আমরা দেখি পার্ক সিওকের সঙ্গে দেখা করার জন্য তার ফ্রেন্ড জংমি আসে। তারা কিছুক্ষণ গল্প করে। এক পর্যায়ে জংমি তাকে জিজ্ঞাসা করে তার লাভ লাইফ নিয়ে। তখন পার্ক সিওক বলে, আমার একজন বয়ফ্রেন্ড আছে, সে আমার খেয়াল রাখে এবং সে একজন পুলিশ অফিসার। পরবর্তী সিনে আমরা মিয়ংকে দেখি, সে হসপিটালে সিওকচুলের যত্ন নিচ্ছিল। তখন সিওকচুল তাকে বলে সে ওয়াশরুমে যাবে। এরপর সিওকচুল বাইরে এসে উসিওকে কল করে আর বলে, আমি জানি তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, শুধু বলো তুমি এটা কেন করলে। উসিওক তাকে সবকিছু খুলে বলে। তখন আমাদের পূর্বের একটি সিন দেখানো হয় যেখানে সাঙ্গুল তাকে বলেছে, আমি তোমাকে অনেক টাকা দেব, কিন্তু তোমাকে কাউকে মারতে হবে, আর সেটা হলো সিওকচুল। সাঙ্গুল তার দিকে কড়াকড়িভাবে তাকিয়ে বলে, কি হয়েছে, তুমি কি এটা করতে পারবে না? পরে সে উসিওককে তার মাকে দেখায় এবং বলে, ইয়ংকি তোমার মায়ের সঙ্গেই আছে, যদি আমি আদেশ দিই তাহলে সে তোমার মাকেও মারতে পারে, তাই যদি মাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে সিওকচুলকে মারতেই হবে। মানে সিওকচুল বলে, কোনো সমস্যা নেই, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে তোমাকে পুলিশের কাছে যেতেই হবে, সবকিছু খুলে বলতে হবে কি ঘটেছিল, না হলে গ্যাংয়ের লোকেরা তোমাকে ছাড়বে না, তাড়াতাড়ি চলে যাও। উসিওক পুলিশের কাছে যাওয়ার জন্য বাইরে বের হয়। তখন তার ইয়কির সঙ্গে দেখা হয়। সে তাকে দেখে বলে, তুমি এখনো এখানে রয়েছ আর তুমি কাঁদছো কেন? চলো এখান থেকে চলে যাই, না হলে সিওকচুল তোমাকে মেরে ফেলতে পারে। পরে ইয়কি তাকে নিয়ে বাইরে আসে। তবে বাইরে তার জন্য আরও লোকেরা অপেক্ষা করছিল, যারা উসিওকে কিডন্যাপ করে নেয়। পরের সকালে সিওকচুল মিয়ংয়ের সঙ্গে বসেছিল। তখন তারা খবর দেখছিল, খবরটি উসিওকের সম্পর্কে, এবং সেখানে বলা হয়েছে যে সে মারা গেছে। এরপর সিওকচুল সেই লোকটির কাছে ফোন করে, যে আগে উসিওকের নাম্বার দিয়েছিল। সেই লোকটি বলে দেয় যে উসিওকের সঙ্গে কি ঘটেছিল। তখন আমরা একটি সিন দেখি, উসিওকে ধরে নিয়ে যাওয়া হয়। উসিওক চিৎকার করে বলে, আমাকে মেরো না, কিন্তু সাঙ্গুল তার একটি কথাও শুনে না। গ্যাংয়ের লোকেরা তাকে চারপাশ থেকে ঘেরাও করে নেয় এবং একসময় তাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। উসিওক মারা যায়। এবার সিওকচুল তাইয়নকে ফোন করে বলে, চলো মিট করি। তাইয়ন বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে এটা আসলেই তুমি? কিন্তু সিওকচুল বলে, আমি হাসপাতালে আছি, তুমি সেখানে আসলে আমাকে পাবে। পরের সিনে আমরা দেখি তাইয়ন হসপিটালে আসে। তাইয়ন বলে, আমি জানি না তুমি এটা কেন করছো, কিন্তু আমাদের মধ্যে সবকিছু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এখন আমি নিজেও জানি না আমি কি করব। তখন সিওকচুল বলে, আমি তোমাকে মারার চেষ্টা করিনি, সেটা সাঙ্গুল করেছে। সে আমাকে ওই দিন বেঁধে দিয়েছিল এবং আমার ফোন থেকেই তোমাকে মেসেজ পাঠিয়েছিল। আমি এটাও জানি যে তোমার গ্যাং আমাকে ছুরিঘাত করেনি, এটা আসলে সাঙ্গুলের কাজ। তাইয়ুন রেগে যায় আর বলে, আমি তাকে ছাড়বো না, তুমি রেস্ট নাও, আমি সবকিছু সামাল দেব। সিওকচুল বলে, তুমি এটা থেকে দূরে থাকো, আমি এটা দেখবো, সে আমাকে মারতে চেয়েছিল, কোনো ব্যাপার না, কিন্তু সে একটি হাই স্কুলের ছাত্রকে মেরে ফেলেছে এবং এটি আমি সহ্য করতে পারবো না। তারপর তাইয়ুন সেখান থেকে চলে যাওয়ার সময় বলে, সে আমার কাছে এসেছিল আর বলেছিল যাই ঘটুক না কেন সে সবসময় তোমাকে রক্ষা করবে, মানে সে সেখানে মিয়ংয়ের কথা বলছিল। পরের সিনে সিওকচুল তার ফ্রেন্ড কিংয়ের কাছে আসে এবং বলে সে ডিসচার্জ চায়, যদিও কিয়ং মানা করে দেয়। সিওকচুল বলে, আমি তো যাচ্ছি, আর তুমি কোনদিন আমার কাজে লাগবে, বন্ধুরা তো এই কাজের জন্যই। তারপর মিয়ং সিওকচুলের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সিওকচুল বলে, আমাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আর আমি বাড়ি যাচ্ছি, তুমিও আমার সঙ্গে চলো। তারপর কিয়ং সোকিকে কল দেয় আর বলে, আমি তোমার প্যারেন্টসের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমিও সেখানে এসো, আমার তাদের সাথে কিছু কথা বলতে হবে। পরের সিনে সিওকচুল তার বাড়ির বাইরে ছিল। তখন মিয়ং ভিতরে যেতে চায় না, তাই সিওকচুল বাহানা করে আর বলে তার পেটে অনেক ব্যথা করছে, দ্রুত তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে নিয়ে মিয়ং বাড়ির ভিতরে যায়। পরের সিনে আমরা তাদের সবাইকে একসাথে খেতে দেখি। তারপর কিয়ং সবার সামনে স্বীকার করে এবং বলে, আমি সোকিকে অনেকটা পছন্দ করি আর আমি তাকে বিয়ে করতে চাই, আর আমরা দুইজনই পড়ালেখার জন্য বিদেশে যেতে চাই, তাই তাদের অনুমতি দিতে বলে। তার পিতামাতাও তাদের অনুমতি দিয়ে দেন। তারপর তাইয়নের গ্যাংয়ের লোকেরা ইয়োকিকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে সত্যি কি তাইয়নকে যে মেসেজ করা হয়েছিল সেটি কে করেছিল। ইয়োকি বলে সেটা সাঙ্গুলের কাজ ছিল। সিওকচুল তোমার সাথে এমনটা করেনি, আর আমি তোমাকে মেসেজ পাঠাতে চেয়েছিলাম কিন্তু আমি সুযোগ পাইনি। তাইয়ুন তার কোনো কথাই শুনে না এবং তাকে মারধর করা শুরু করে। সে খুব গুরুতর আহত হয়। তারপর তারা তাকে একটি জায়গায় ছেড়ে দেয়। তারপর আমরা সিওকচুলকে দেখি। সিওকচুল তার বাবার সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে, আমি যেই রাস্তায় বেছে নেই না কেন তুমি কি সবসময় আমাকে সাপোর্ট করবে? সিলগন হ্যাঁ বলে তাকে সাপোর্ট জানায়। তারপর আমরা বংশুকে দেখি, যে তার টিমের সঙ্গে খোঁজার চেষ্টা করছে যে উসিওকে কিভাবে মেরে ফেলা হয়েছে আর কারা এর পিছনে জড়িত। তবুও বংশুর সন্দেহ হচ্ছিল এটি তাইওয়ানের কাজ। তারপর সিওকচুল তার গাড়ি ঠিক করার জন্য তার এক বন্ধুর কাছে যায়, যে একজন মেকানিক ছিল। তারপর সে সেখানে জানতে পারে ডেকি কোথায় আছে এবং কি কাজ করছে।
পরে সিওকচুল চাংসুর কাছে এসে বলে সে কি করতে যাচ্ছে। সে বলে আমি সাঙ্গুলকে ধরবো আর তাকে জেলে পাঠাবো। চাংসু বলে তোমার যা করার ইচ্ছা করছে তাই করো, কিন্তু নিজের খেয়াল রেখো। আমি তোমার বাবাকে বলেছি আমি তোমাকে সঠিকভাবে বিদায় জানাবো। তারপর আমরা দেখি সিওকচুলের একজন লোক সাঙ্গুলের গাড়ি পরীক্ষা করছে। সে ড্যাশ ক্যাম থেকে ফুটেজ তুলতে চায়, কিন্তু এসডি কার্ড সেখানে নেই। তারপর লোকটি সিওকচুলের কাছে আসে এবং তাকে বিষয়টি বলে। তারপর আমরা সিওকচুলকে দেখি, যে ডেকির কাছে আসে সে একটি পিসি ক্যাফেতে ছিল। সিওকচুল বলে তুমি আমাকে সাহায্য করতে হবে, তুমি সাঙ্গুলের গাড়ি আনলক করবে এবং ড্যাশ ফুটেজ বের করবে, কারণ এই কাজে তুমি এক্সপার্ট। পরের সিনে আমরা ডেকিকে দেখি যে ঠিক সেই কাজগুলোই করছিল। সে সাঙ্গুলের গাড়ির কাছে আসে এবং গাড়ি আনলক করে। আনলক হওয়ার পর গাড়িটি পিপ পিপ করতে শুরু করে। ডেকি তাড়াহুড়া করে একটি এসডি কার্ড নিয়ে পালিয়ে যায়, কিন্তু উপরে সাঙ্গুল ছিল। সে শব্দ শুনে নিচে নেমে আসে। তারপর সাঙ্গুল মনে করে সবকিছু ঠিকঠাকই আছে এবং সে আবার ভিতরে চলে যায়। তারপর সিওকচুল সাঙ্গুলকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। সাঙ্গুল বলে তুমি কি নিয়ে কথা বলছো। সিওকচুল বলে আমি জানি তুমি আমাকে মারতে চেয়েছিলে, তুমি ওসিকেও হত্যা করেছ, তাড়াতাড়ি পুলিশের কাছে যাও এবং আত্মসমর্পণ করো। কিন্তু সাঙ্গুল বলে আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো। তারপর ফোন কেটে দেয়। এরপর ডেকি সিওকচুলের কাছে আসে এবং এসডি কার্ড তার হাতে দেয়। অন্যদিকে তাইয়ুন তার লোকেদের বলে আমরা চুপচাপ বসে থাকবো না, সবাই প্রস্তুত হও। তারপর আমরা দেখি মিয়ং এবং সিওকচুল একসঙ্গে ছিল। তখন মিয়ং সিওকচুলকে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে তুমি একটি গানের উপর কাজ করছো, সেটা কবে শেষ হবে। সিওকচুল বলে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তারপর আমরা দেখি সিওকচুল তার ফ্যামিলিকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে এবং সবাই খাবার খাচ্ছিল। অন্যদিকে সাঙ্গুল খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে তার গাড়িতে এসডি কার্ডটি নেই। পরে সে সেই সিনটি মনে করে যেখানে তার গাড়িতে পিপ পিপ শব্দ হচ্ছিল। সে বুঝতে পারে হয়তো তখনই কেউ কার্ডটা বের করে নিয়েছিল। সে ইয়ঙ্কির কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ঙ্কি কিছুই বলে না। সে বলে আমি কিছুই জানি না। তারপর আমরা দেখি রাতে সিওকচুল তার ঘরে বসে আছে এবং একটি চিঠি লিখছিল। অন্যদিকে সৌকি এবং কিয়ং তাদের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তারপর আমরা পার্ক জিউকে দেখি, যে একটি নতুন কোম্পানিতে কাজ করার জন্য এসেছিল। সঙ্গে বংশুও ছিল, যে তাকে বিভিন্নভাবে সাহায্য করছিল। তারপর বাইরে এসে বংশু তাকে একটি সারপ্রাইজ দেয়। বংশু পার্ক জিউকে বিয়ে করার জন্য প্রস্তাব জানায়, কিন্তু পার্ক জিউ এতে রাজি থাকে না আর সে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা সিওকচুলকে দেখি, যে মেমোরিয়ালে যায় এবং মিয়ংয়ের মায়ের সঙ্গে কথা বলে, একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায়। তারপর রাতে তাইয়ুন সিওকচুলকে ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি কোথায়। সে বলে আমি সাঙ্গুলের কাছে যাচ্ছি। তাইয়ুন তাকে বলে তুমি চাইলে ফিরে আসতে পারো, কিন্তু সিওকচুল বলে আমি তা পারি না, এখন আমি অনেক দূরে চলে এসেছি। অন্যদিকে আমরা মিয়ংকে দেখি, যে একটি গান পারফর্ম করছিল আর সিওকচুলের জন্য অপেক্ষা করছিল। সিওকচুলের একজন লোক পুলিশের কাছে যায় আর গিয়ে সেই এসডি কার্ডটি দিয়ে দেয়। এতে পরিষ্কার হয়ে যায় যে কিভাবে সিওকের মৃত্যু ঘটেছিল। সাঙ্গুলি তাকে মেরেছিল। বংশু জিজ্ঞাসা করে এসডি কার্ডটা তোমাদের কাছে কিভাবে এলো। সে বলে সিওকচুল আমাকে দিয়েছে। বংশু জানতে চায় সে কোথায়। তখন সে বলে যে সে সাঙ্গুলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। পরের সিনে সিওকচুল সাঙ্গুলের কাছে আসে এবং বলে আমি জানি তুমি কি করেছ, চলো পুলিশের কাছে যাই। কিন্তু সাঙ্গুল বলে আমি তা করব না, তুমি একা এসেছ আর তুমি একা আমার কিছুই করতে পারবে না। কিন্তু সিওকচুল বলে আমি তোমাকে টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যাব। তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। তখনই দেখা যায় তাইয়ুন এবং তার লোকেরাও এসে পড়ে এবং সবাই মিলে লড়াই করে। সাঙ্গুল ছাদে উঠে পালিয়ে যায়। সিওকচুলও তার পিছু নেয়। সাঙ্গিল ছুরি বের করে বলে যদি আমি জেলে যাই তাহলে তুমিও আমার সঙ্গে যাবে। তারপর সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলে। এক পর্যায়ে সাঙ্গুল সিওকচুলের কাছে হার মানে। সিওকচুল রাগে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই বংশু আর তাদের টিম চলে আসে। তারা সিওকচুলকে এমনটা করতে বাধা দেয়। মিয়ং নিজের ফোন চেক করে, তখন সে দেখে সিওকচুল তাকে একটি মেসেজ দিয়েছে, যেখানে লেখা ছিল আমি সেই জায়গায় আছি যেখানে তোমার মা বিশ্রাম নিচ্ছেন। মিয়ং সব বুঝে ফেলে এবং পরের সিনে সে তার মায়ের মেমোরিয়ালে যায়। মিয়ং সেখানে চিঠিটি পায়। সেই চিঠিতে সিওকচুল লিখেছিল যে সে সামনে কি করতে যাচ্ছে, আর সেখানে একটি গানও লেখা ছিল, যেটি মিয়ং তাকে আগে জিজ্ঞাসা করেছিল কমপ্লিট হয়েছে কি না। পরের সিনে আমরা সবাইকে কোর্টে দেখি। সাঙ্গুলকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় আর সিওকচুলকে 2 বছর 6 মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়। তারপর আমরা দেখি সিওকচুল জেলে ছিল। তখন তাইয়ুন তার সঙ্গে দেখা করার জন্য আসে। সিওকচুল তাইয়ুনের সঙ্গে দেখা করে আর বলে আমার একটা উপকার করো। এরপর আমরা জানতে পারি সেই উপকারটা আসলে কি ছিল। যখন সিওকচুলের বাবা তার সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি বলেন কে জানি তাদের সব টাকা দিয়ে দিয়েছে, এখন ব্যাংক লোনের কারণে তাদের বাড়িটা নিয়ে নেবে না।
তার বাবা তাকে জিজ্ঞাসা করেন, এই কাজটা কে করেছে, তুমি কি জানো এটা কার কাজ হতে পারে? সিওকচুল জানতো কিন্তু এমন ভান করে যে সে কিছুই জানে না। তারপর আমরা দেখি বাড়িতে মকসুন সৌকির সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, সঙ্গে কিয়ংও ছিল। তারা দুইজন বিদেশে আছে এবং সেখানে ভালোই কাজ করছে। তবে তারা শীঘ্রই কোরিয়াতে আসবে, কারণ পার্কসুক এবং বংশুর বিয়ে হতে যাচ্ছে। আর এই সব কিছু যা বললাম তা সব ঘটেছে 2 বছর পরে। সিলগন আবার তার ছেলের সঙ্গে দেখা করতে আসে এবং প্রথমে তাকে বলে পরিবারের মধ্যে কি হয়েছে, আর জানায় পার্কসুক এবং বংশুর বিয়ে হতে যাচ্ছে। বিয়ের তারিখও বলে, আর বলে যে এটা তোমার জেল থেকে বের হওয়ার পরের ডেট। সিওকচুল তার বাবাকে বলে, যখন আমি জেল থেকে বের হব তখন পরিবারের কেউ আমাকে রিসিভ করার জন্য এসো না, কারণ আমি চাই না এই পরিবেশে কেউ আমার সঙ্গে দেখা করুক। আমি বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করব। তারপর সন্ধ্যায় সিওকচুল জেলে থাকে। সে রেডিওতে গান শুনছে যা মিয়ং গাইছে, আর এই গানটি সেই গান যা সিওকচুল তার জন্য লিখেছিল। পরের দৃশ্যে দেখা যায় সে জেল থেকে মুক্তি পেয়েছে। বাইরে এসে সে পায়ে হেঁটে যাচ্ছিল, তখন সামনে সে মিয়ংকে দেখতে পায় যে তার জন্য অপেক্ষা করছিল। প্রথমে সে তার কাছে যেতে চায়নি, কিন্তু পরে তার কাছে চলে যায়। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।